আসসালামু আলাইকুম সবাইকে, কি খবর, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই বেশ ভালো আছো। তো আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে যে আমাদের কিতাবউদ্দিনের কোর্সে সেকেন্ড ক্লাস। তো প্রথম ক্লাসটা ছিল আমাদের নির্ণায়কের সেকেন্ড ডেমো ক্লাস। এটা প্রথম ডেমো ক্লাসটা আশা করা যায় প্রায় সবাই দেখছো। তো আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে বিন্যাসের উপরে। তো বিন্যাস নিয়ে কথাবার্তা বলার আগে আগের ক্লাসটা যদি কেউ না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে হয় লিংক থাকবে, না হয় এই চ্যানেলে তুমি গত রিসেন্ট কয়েকটা ভিডিওর মাঝে পেয়ে যাবা নির্ণায়কের ডেমো ক্লাস কোনটা ছিল। আশা করি সবাই দেখে ফেলছো, দুই একজন হয়তো বা বাদ পড়ে যেতে পারে। তো বিন্যাস নিয়ে আমরা ক্লাস শুরু করার আগে বিন্যাস নিয়ে কিছু কথাবার্তা বলে রাখি। তো বিন্যাস, সমাবেশ, তারপরে আরো সম্ভাবনা, এই ধরনের কনসেপচুয়াল ব্যাপারগুলো ম্যাথের খুব চমৎকার ব্যাপারগুলোর মাঝে একটা, এবং এগুলো আমার ব্যক্তিগত পছন্দের বিষয়। তো এই ব্যাপারগুলো আমি চেষ্টা করবো প্রত্যেকটা বিষয়ে যতগুলি আলোচনা করি না কেন তো সেই জিনিসগুলো ক্লিয়ার করার। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে বিন্যাসের ক্ষেত্রে তোমাদের যে ধরনের সমস্যাগুলো আমি দেখছি, যে বেশিরভাগ ক্ষেত্রে আমাকে বলে যে ভাইয়া বিন্যাসের কোশ্চিন আমরা যখন দেখি তখন আসলে বুঝতে পারি না যে আমি শুরুটা করব কোথা থেকে, কিংবা জিনিসগুলো এত এরকম উদ্ভট লাগে যে আমি কাজটা করব কিভাবে কোনো ক্লু পাই। তো আমি চেষ্টা করবো যে জিনিসগুলো যাতে ক্লু সহ তুমি পাও, এবং আমরা কম আলোচনা করি, তাও যাতে যে জিনিসগুলো আমি আলোচনা করব সেগুলো যাতে কি হয়, ক্লিয়ার হয়। তো আর কথা না বাড়ায় শুরু করা যাক। তো তোমরা সবাই, প্রথম কাজ হচ্ছে সবাই বই বের করে ফেলো। আর আজকের যে কোশ্চিন সলভিং এর নিয়মটা সেটা আমি আগে থেকেই বলে দেই। সেটা হচ্ছে যে কোশ্চিন সলভিং এর ক্ষেত্রে আমরা যেটা করব, ইন্টারেস্টিং বেশ কিছু কোশ্চিন নিব, তারপর সেখান থেকে চেষ্টা করব সেই জিনিসগুলোর ভিতরে বেসিকটা ক্লিয়ার করতে। পুরো চ্যাপ্টার তো হয়তো বা এক ভিডিওতে করা সম্ভব না, কোর্সেও আমি একটা ভিডিও রাখিনি। একটা চ্যাপ্টারকে যেগুলোতে ভাগ করা দরকার সেগুলোকে ভাগ করছি, এবং বিন্যাস সমাবেশের মতো চ্যাপ্টারকে তো অবশ্যই দুইটা চ্যাপ্টারকে চারটা ভাগ করা হয়েছে। তো যাই হোক, তোমরা রুটিনে হয়তো অলরেডি সেটা দেখে ফেলছো, সেটা নিয়ে আমরা কথা না বলি। আর হ্যাঁ, কোর্স ক্লাস শুরু করার আগে কোর্স নিয়ে, তাও গত ক্লাসে আমি জাস্ট 15 থেকে 18 মিনিট সময় দিয়েছিলাম যে কোর্স নিয়ে কথাবার্তা বলতে, তবুও দেখা যাচ্ছে যে অনেকেরই ঝামেলা থেকে যাচ্ছে কিংবা বুঝতে সমস্যা হয়ে যাচ্ছে। তো সেই জিনিসটা আমি আগেই, কোর্স শুরু করার আগেই যাতে তোমরা ক্লিয়ার থাকো, সেই জিনিসটা যাতে পরবর্তীতে তোমাদের ঝামেলা তৈরি না হয়, ধোঁয়াশা তৈরি না হয়, কোনো ভিন্ন মতবাদ তৈরি না হয়, সেই জিনিসটা আমি একটু ক্লিয়ার করে বলে দিই। সেটা হচ্ছে যে এই কোর্সে আমরা কোনো থিওরি পড়াবো না। আবারও ভালোভাবে কান খুলে শুনে নাও। সেটা হচ্ছে যে এই কোর্সে আমরা কোনো থিওরি পড়াবো না। তাহলে কি করাবো আমরা? আমরা যেটা করব, যে বইয়ের যে কোশ্চেনগুলো আছে সেইগুলো তোমার উদাহরণে থাক কিংবা অনুশীলনীতে থাক, সেই জিনিসগুলো সব টাইপগুলো আমি চেষ্টা করব কমপ্লিট করার। এখন ইচ এন্ড এভরি ম্যাথ তো করাইতে পারবো না, এটা তো আগেও বলছি, আর তোমরা নিজেরাও বুঝো যে ইচ এন্ড এভরি ম্যাথ কোনোভাবেই সম্ভব না। একটা ক্লাসের লেন্থ কত বড় হয়ে যেতে পারে ওরকম করলে। তো যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে এটাই আমরা চেষ্টা করব। এখন ব্যাপারটা হলো যে থিওরি, তাহলে আমাদের কিংবা তোমরা স্ক্রিনের ওপাশে যারা আসো, তোমাদের পড়াশোনাটা কিরকম হবে? তোমাদের পড়াশোনাটা হবে থিওরি ব্যাপারগুলো সবগুলো তোমাকে ক্লিয়ার করে আসতে হবে। এখন যারা এইচএসসি 2020 ব্যাচ, মানে হচ্ছে এই বছর যাদের এই মহামারী না থাকলে কিংবা এই দুর্যোগ না থাকলে এই বছর যাদের এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা, এবং যারা এইচএসসি পরীক্ষার্থী, তাদের ক্ষেত্রে দেখো তাদের তো মোটামুটি পুরো বইটা শেষই বলা যায়। তাদের তো আর কিছুদিন পর পরীক্ষায় ছিল, তার মানে তো পুরো বই শেষই হওয়ার কথা। যদিও শেষ না হয়, যেই চ্যাপ্টারে তুমি ক্লাস নিব আমি, সেই চ্যাপ্টারে কি করবা, আগে থিওরিগুলো তুমি পড়ে নিবা। এখন যারা ফার্স্ট ইয়ার কিংবা যারা এইচএসসি 2021 ব্যাচ, তাদের ক্ষেত্রে কি? তাদের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি এই কোর্স করো, যদি নাও করো তাও সমস্যা নেই, বুঝছো? যদি কোর্স করো তাহলে ব্যাপারটা হচ্ছে যে তোমাকে কি করতে হবে, যেই ক্লাস আমি যেদিন রাখবো সেদিন কি করতে হবে, তার আগে ওই চ্যাপ্টারটা, তোমার থিওরিটা অংশটা তোমাকে ক্লিয়ার করে আসতে হবে। ক্লিয়ার করে এসে যদি তুমি ভাবো যে ভাই আমার তো ক্লিয়ার হচ্ছে না, কোনো সমস্যা নেই, তুমি অন্তত সূত্রগুলো দেখে আসো। সূত্রগুলো যদি না দেখো, অন্তত তুমি যা বুঝো বা যা বুঝতেছো বইটা গো থ্রু করে আসো। ব্যাপারটা হচ্ছে তুমি একটা কোনো চ্যাপ্টার মনে করো পড়োই নেই, ফার্স্ট ইয়ারগুলো তো সব চ্যাপ্টার পড়েনি, কোনো একটা চ্যাপ্টার পড়োই নেই কিংবা সেকেন্ড পেপার পড়োই নেই, তারপরেও যদি তুমি কোশ্চিন সলভিং দেখো, কিছু না কিছু ধারণা হবেই। আরেকটা কথা, এটা বেশ ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে এই কোর্সের যে ভিডিওগুলো, সেগুলো আমাকে যেটা ইনফর্ম করা হয়েছে, আমার দায়িত্ব শুধু ক্লাস নেওয়া। তো তোমরা প্লিজ কেউ অন্য ব্যাপারগুলোতে আমাকে প্রশ্ন করে লাভ হবে না খুব একটা, কারণ ওই ব্যাপারগুলো হ্যান্ডেল করার জন্য আমাদের পেজ আছে, ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া থাকবে। আর এই কোর্সের ব্যাপারে যত ইন্টারেস্টেড হও না হও, সব পেজে কোশ্চিন করবো, বুঝছো? কারণ মানে ওদের দায়িত্বই হচ্ছে এই ব্যাপারে তোমাদের সার্ভিস দেওয়া, তোমাদের কি কি সমস্যা সেগুলো সলভ করে দেওয়া, কারো কি হচ্ছে না হচ্ছে, কোথায় টেকনিক্যাল ত্রুটি হচ্ছে না হচ্ছে, এগুলো আমাকে বলে আসলে লাভ নেই। আমার কাজ হচ্ছে ক্লাস নেওয়া, আমি সেটাই চেষ্টা করবো ক্লাসটা ভালোভাবে নেওয়া, যতটুকু আমার জানা আছে সেটা আমি তোমাদেরকে ডেলিভার করার চেষ্টা করব ভালোভাবে। এটুকুই আমার দায়িত্ব। তো বাকি দায়িত্ব সব তোমরা ওই
ইয়াতে লিংক দিয়ে দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, তাদেরকে গিয়ে নক করবা, আমাকে না। এটা আমি অনুরোধ করতেছি তোমাদের। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, তাহলে তোমরা যেটা করতে পারো যে ওই থিওরিগুলো মানে চ্যাপ্টার শুরু করার আগে তুমি থিওরিগুলো পড়ে নিবে। আর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এই ভিডিওগুলো তোমাদের কাছে 6 মাস থাকবে। তার মানে হলো আমি মনে করো 3 তারিখে ভিডিও আপলোড দিছি, ধরে নাও 3 তারিখে। এখন ওই চ্যাপ্টার তোমার পড়া নেই, এখন তুমি ভাবলা যে ওই চ্যাপ্টার আমি পড়েই তারপর ভিডিও দেখবো ভাইয়া, কোশ্চেন সলভিং ভিডিও। ওই চ্যাপ্টারটা থিওরিটা আমি একটু হলেও পড়বো, যতটুকু পারা যায় আমি নিজের মাঝে ধারণ করে তারপরে ইয়া করবো, ভিডিও দেখবো। তাহলে যেটা করতে পারো, মনে করো তোমার আরো 15 দিন পরে, আরো 20 দিন পরে, 1 মাস পরে যখনই হোক তোমার চ্যাপ্টারটা মনে করো শেষ হলো, মনে করো 18 তারিখে শেষ হয়েছে, তুমি তখন 3 তারিখের ভিডিওটা দেখো। তখন কারণ কি, তখন তোমার চ্যাপ্টারটা শেষ হয়েছে, থিওরিগুলো তোমার বোঝা আছে, তাহলে তখন তুমি ভিডিওগুলো তখন দেখবা যে আসলে এই যে ব্যাপারগুলো, অর্থাৎ আমি যে জিনিসগুলো আলোচনা করতেছি কোশ্চেন সলভিং এর যে ব্যাপারগুলো, সেগুলো তোমার কি হবে, ক্লিয়ার হবে। তো এটা সবকিছু তোমাদের ভালোর জন্যই বলতেছি, এতক্ষণ ধরে জাস্ট ভিডিও শুরু না করে কিংবা কোশ্চেন সলভ না করে এতক্ষণ বকবক করা তোমাদের জন্যই। তো এটা তুমি কিভাবে সাজায় নিবা, তুমি কখন ভিডিও দেখবা, তুমি থিওরি শেষ করে দেখবা নাকি না শেষ করেই দেখবা, নাকি আগে ভিডিও দেখে তারপর থিওরি পড়বা, পুরোপুরি তোমার সিদ্ধান্ত। তবে আমি জাস্ট তোমাদের একটা সাজেশন দিলাম যে এই কাজ তোমরা করতে পারো। এই কারণে যে কেউ এই কোর্স করতে পারো, কোনো অব্লিগেশন নাই, তুমি করতে মানে। তবে একটা জিনিস সবসময় মাথায় রাখতে বলতেছি আমি আমি এই জিনিসটা কখনোই চাই না তোমার আমাদের মাঝে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হোক, এই জন্য আগেই ক্লিয়ার করে বলে দিচ্ছি, আমরা এখানে থিওরি পড়াবো না, জাস্ট কোশ্চেন সলভিং হবে। থিওরির দায়িত্ব তোমার, কোশ্চেন সলভিং এর দায়িত্ব আমার। পরবর্তীতে কোর্স এনরোল করার পরে যাতে তুমি ক্লাস শুরু করার পরেও যাতে না বলো যে ভাইয়া আপনি এটা পড়াচ্ছেন না, আপনি বলছিলেন এটা, আমি যা বলবো আমি সবসময় চেষ্টা করবো আমার কথাগুলো রাখা। সো মানে এটাই থাকবে তোমাদের প্রতি অনুরোধ, যাতে তুমি যদি কোর্সে এনরোল করো না করো সেটা যাতে পুরোপুরি তোমার সিদ্ধান্ত না হয়, মানে তোমার সিদ্ধান্ত হয়, পরবর্তীতে যাতে সেই ঝামেলাগুলো না থাকে যে ভাইয়া আমি এটা চাইছিলাম এটা নাই। তোমাকে সবকিছু বলা হয়েছে, তারপরেও যদি এখনো কোনো ঝামেলা থাকে 2 তারিখের আগ পর্যন্ত ক্লিয়ার করে না, তারপরে আর বলিও না যে ভাইয়া এইটা ঝামেলা ওটা ঝামেলা। তখন আর তোমার ঝামেলা শোনার কিংবা তখন এটা জাস্টিফাই করার টাইম থাকবে না। তোমার কোর্স এনরোল করতে হলে এখনই করো, যদি এনরোল করতে না হয় করিও না, দ্যাটস কোয়াইট ফাইন, বুঝছো? আচ্ছা, এখন দেখো অনেক বকবক করা হলো, এবার আমরা ভিডিওতে চলে যাই। তো প্রথমে যে কোশ্চেনে আমরা হাত দিব সেটা হচ্ছে উদাহরণের 3 নাম্বার। এখন উদাহরণের 3 নাম্বার থেকে কেন শুরু করতেছি, উদাহরণের 3 নাম্বারটা হলো একটু আমার কাছে মনে হয় যে ওইটার কোশ্চেনের জিস্টটা, অর্থাৎ পুরো যে কোশ্চেনটা আছে অনেকগুলো টাইপ করে সুন্দর করে ভাগ করে দেওয়া আছে, তো সেটা যখন আমরা সলভ করবো, ইয়ার অনুশীলনী অনেকগুলো কোশ্চেন আমরা সলভ করতে পারবো, এবং আমি বাসার কাজও দিব, দেখিও। আচ্ছা, তাহলে তোমাদের যাদের হাতে বই আছে বই বের করে ফেলো, আর যদি কারো কাছে বই না থেকে থাকে পিডিএফ থেকে থাকে বের করে ফেলো। আচ্ছা, প্রথম কোশ্চেন আমরা চলে যাই। ও সরি, পারমুটেশন লিখে রাখছি, এটা তো ম্যাথমেটিক্স নিয়ে কোশ্চেন, মিশাইতে হবে। আচ্ছা একটু দাঁড়াও, আমি মিশাই নিই। আচ্ছা, তো দেখো কোশ্চেনটা ছিল আমাদের ম্যাথমেটিক্স নিয়ে। তো ম্যাথমেটিক্স নিয়ে বলছে যে নিম্নরূপ শর্তে ম্যাথমেটিক্স শব্দটি সব কত রকমের সাজানো যায় এগুলো বলছে। তো প্রথম কোশ্চেন ছিল যে সবগুলা বর্ণ নিয়ে আমরা কিভাবে কতভাবে সাজাইতে পারি। আচ্ছা, তাহলে দেখো এখানে বর্ণ কতগুলো আছে, গুনলে আমরা পাবো 11টা বর্ণ আছে, তাই তো? 11টা বর্ণ, তাহলে থাকলো 11টা বর্ণ, তাহলে 11টা বর্ণ গেল। এখন দেখো কোন বর্ণের রিপিট আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। দেখো তো রিপিট আছে, বলা যায় যে এখানে একটা সুন্দর ব্যাপার হচ্ছে ম্যাথমেটিক্স শব্দটা, এই ম্যাট অংশটা রিপিট, এখানেও ম্যাট এইখানেও ম্যাট। তাহলে এই যে ম্যাট অংশটা যে রিপিট আছে, তাহলে এটা আমরা কি করতে পারি, জাস্ট তাহলে এখন এখান থেকে ধর মানে বুঝে নাও তাহলে কি কি রিপিট আছে। এম আছে 2 বার, এ আছে 2 বার, আর টি আছে 2 বার। আচ্ছা, এখন তো আমরা এই জিনিসটা তো আমরা সবাই জানি যে কি করতে হয়, যদি আমাদের অনেকগুলো জিনিস থাকে রিপিট সহ থাকে, কোন একটা জিনিস বারবার চলে আসে অনেকবার, তাহলে কি করতে হয় যে সবগুলো কত মানে মোট কতগুলো জিনিস আছে সেটা ফ্যাক্টোরিয়াল উপরে রাখতে হয়, আর রিপিটেড সংখ্যাগুলো নিচে রাখতে হয়। তাহলে এখানে কি করতে হবে, তাহলে মোট বর্ণ আছে 11টা, তাহলে 11 ফ্যাক্টোরিয়াল, কিন্তু এই জিনিসগুলো রিপিট আছে এতবার করে, এম 2 বার, এ 2 বার, টি 2 বার, তাহলে জাস্ট 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল করে ভাগ করে দেব, শেষ। এই গেল আমাদের প্রথম কোশ্চেন। তাহলে দেখো প্রথম কোশ্চেন সলভ। এখানে কি বলা হয়েছিল যে ম্যাথমেটিক্স শব্দটা সবগুলো বর্ণ ইউজ করে আমরা কতভাবে সাজাতে পারবো, সেটা ছিল মোট বর্ণ ছিল এতগুলা, রিপিট ছিল এতগুলা, সেটা ভাগ করে দিলাম, তেমন টাফ কিছু নেই, সোজা গেল। এবার তারপরে কোশ্চেন বলছে যে স্বরবর্ণগুলো একত্রে থাকে। তাহলে দেখো এবার বলছে দ্বিতীয় কোশ্চেনটা এ আমাদের সলভ। এবার বি নাম্বারে বলছে স্বরবর্ণগুলোকে কি থাকতে হবে, একত্রে থাকতে হবে। আচ্ছা,
এইখানে দেখো তাহলে স্বরবর্ণ কি কি আর ব্যঞ্জন বর্ণ কি কি সেটা আমরা আলাদা করে ফেলি, এই জন্যই এখানে এই ভাওয়েল আর কনসোনেন্ট আলাদা করছি। দেখো তাহলে ভাওয়েল আছে তোমার 4টা, এ ই এ আই, আর কনসোনেন্ট কতগুলো আছে, কনসোনেন্ট আছে আরো 7টা, মানে বাকি 7টা সবগুলো কনসোনেন্ট, 7 4 11 গেল। এখন কি করতে হবে, তাদেরকে একত্রে রাখতে বলছে। তো জিনিসটা আমি যেভাবে চিন্তা করতাম, দেখো এই 4টা জিনিসকে একত্রে রাখতে হবে, তার মানে কি জানো, এই পাশে বাকি 7টা একটা বক্স, আলাদা আলাদা করে একটা একটা করে বক্স, আর এইগুলা যেহেতু একত্রে থাকবে এরা একটা বক্স। কিরকম দেখাই, মনে করো এ বি, আচ্ছা মনে করো আব্রাহাম লিখি, আমি বললাম যে এখানে এ গুলো একত্রে রাখতে হবে, কিংবা বি আর আর একত্রে রাখতে হবে, কিংবা বি আর এইচ একত্রে রাখতে হবে, এই তিনটা। তাহলে কি করব, চিন্তাটা করবো এইভাবে, বি আর এইচ এরা একটা বক্স, আর এই বাকিগুলো একটা বক্স, এই যে এ একটা, এ একটা, এ একটা, তাহলে এ বি, আচ্ছা 1 2 3 4 5 6 7, 3 4 5 6, আচ্ছা কি বাদ পড়ছে, এ বি আর এ এইচ এম, এম বাদ পড়ছে। জিনিসটা চিন্তা করবো এইভাবে, অর্থাৎ যারা একত্রে থাকবে তারা একটা বক্স, ওরা যেহেতু একত্রে থাকবে সবসময়, ওরা একটা বক্স আকারে চিন্তা করবো, তারপরে এই জিনিসগুলো আলাদা করে চিন্তা করে ভাগটাগ যা করা করবো। তো এখানেও যেহেতু বলছে যে কি বলছে, এই স্বরবর্ণগুলোকে একত্রে রাখতে বলছে, তাহলে এদেরকে আমরা একটা আলাদা বক্স চিন্তা করবো। তো মনে করো এখানে বসাই দিলাম, এইখানে বসাই দিই, বসাই দিলাম কি কি, এ ই এ আই, এই যে 4টা ভয়েল ছিল স্বরবর্ণগুলো, স্বরবর্ণগুলোকে একটা বক্স করে ফেলা, আর বাকি সবগুলো একটা মানে আলাদা আলাদা বক্সে বসে যাবে। তাহলে বলো তো বাকি বক্স কয়টা থাকবে, আরো বাকি বক্স থাকবে আরো 7টা। কেন বলো তো, কারণ আরো 7টা কি আছে, কনসোনেন্ট আছে, সবগুলো একটা 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 করে বসে যাবে। বুঝছো কিনা আবারও বলি, ব্যাপারটা হচ্ছে যে একত্রে রাখার যে চিন্তাটা, এইগুলো জিনিস সোজা। তোমরা ভাবছো ভাই সোজা একটা জিনিস নিয়ে এত কিছু বলতেছেন কেন, আমি চাচ্ছি যে জিনিসগুলো সোজা হোক কঠিন হোক, সবগুলো জিনিস যাতে এক্সপ্লেইন করা থাকে। দেখো আমরা বলছি যে ভাওয়েল ছিল 4টা, তো ভাওয়েলগুলোকে একত্রে রাখতে হবে। একত্রে রাখা মানে ওদেরকে একটা বক্সের আকারে আমরা রেখে দেওয়া, এই যে একটা বক্স রেখে দেওয়া, আর বাকি সবগুলো আলাদা আলাদা, তাহলে আলাদা আলাদা বক্স, তাহলে বাকি যে আরো 7টা কনসোনেন্ট আছে আরো 7টা বক্স গেল। তাহলে মোট বক্স কতগুলো হলো, এখানে একটা বোঝার ব্যাপার, মোট বক্স কতগুলো হয়েছে দেখো তো, 8টা হয়েছে না, এই যে 7টা আর এরা একটা, 7 একে 8টা বক্স, তাহলে 8টা বক্সের জন্য 8 ফ্যাক্টোরিয়াল বসে গেল। এখন ব্যাপারটা হচ্ছে যে 8টা বক্স যে আমরা 8 ফ্যাক্টোরিয়াল বসাইলাম, এটাকে তো আলাদা বক্স বিবেচনা করে ফেলছি, তাহলে রিপিট আছে কিনা দেখো তো, রিপিট কে কে ছিল, এম ছিল 2টা, এ ছিল 2টা, পি ছিল 2টা। তাহলে দেখো এ তো এদের ভিতরে চলে আসছে, এর হিসাব তো পরে করব আমরা, এই বক্সের ভিতরে পরে যাব, এখন সারাউন্ডিংটা নিয়ে ওভারঅল হিসাব করতেছি। তাহলে কি কি রিপিট দাঁড়াচ্ছে, এম 2টা আর টি 2টা, তাহলে এই রিপিটগুলো নিচে নেমে যাবে, এম 2টা টি 2টা নিচে নেমে গেল, যার কারণে কি হলো 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল গেল। এখন আমরা কোথায় যাব, এখন তোমাদের মাঝে প্রশ্ন আসবে যে ভাইয়া আপনি যে এই বক্স করে এইভাবে রাখছেন, এভাবে কি থাকবে, এ ই এ আই এভাবে কি থাকবে, তুমি চেঞ্জও করে দিতে পারো, তুমি তো ইটা সবার লাস্টেও দিতে পারো। তাহলে ব্যাপারটা হচ্ছে যে এই বক্সের ভিতরে এরা নিজেরা সাজতেছে, বা নিজেরা মানে এদের নিজেদের মধ্যে পারমুটেশন হচ্ছে, তাহলে এদের নিজেদের মধ্যে যে পারমুটেশনটা হচ্ছে, এটা আমরা কিভাবে হিসাব করব, এটাকে আলাদা করে হিসাব করব। কিরকম, মনে করো 4টা বর্ণ নিয়ে সাজানো আছে, 4টা বর্ণের মাঝে 2টা রিপিট আছে, তাহলে কি হবে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, শেষ, সিম্পল। এদের ইন্টারনাল হিসাবটা কি, জিনিস কয়টা মোট 4 ফ্যাক্টোরিয়াল, 4টা জিনিস মোট, রিপিট আছে কি, হ্যাঁ রিপিট আছে, কি কি রিপিট, এই যে এ 2টা আছে, তো এই 2টা রিপিট করে ফেললাম, শেষ, এই ছিল ব্যাপার। তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমরা এই বি নাম্বার কোশ্চেনটাও সলভ করে ফেললাম। এখন সলভ করার পরে আমরা এখন ফ্ল্যাশব্যাক দিব যে আমরা কি করছি। আমাদের বলছিল যে স্বরবর্ণগুলোকে তুমি একত্রে রাখলে কতভাবে সাজানো যাবে। এখন আমি বলছি যে স্বরবর্ণগুলোকে যদি একত্রে রাখি তাহলে একটা আলাদা বক্স বিবেচনা করব। তাহলে এই স্বরবর্ণের জন্য আলাদা বক্স থাকলো, আর বাকি 7টার জন্য 7টা বক্স, তাহলে থাকলো কত, 8টা বক্স থাকলো, 8টা বক্স 8 ফ্যাক্টোরিয়াল দিয়ে দিলাম। এখন ওভারঅল যে বিবেচনা করতেছি 8টা বক্সের মধ্যে রিপিট আছে কি, হ্যাঁ রিপিট আছে, কি কি রিপিট, এই যে 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে ওভারঅল হিসাব আমার শেষ। এবার কিসে যাব, এই যে এদেরকে একটা বক্সের ভিতরে ঢুকাইছি, এরা তো বক্সের ভিতরে নিজেরাও তো সজ্জিত হইতে পারে, বুঝাইতে পারে না, তাহলে এদেরকে হিসাব করব। কিভাবে হিসাব করব, এদের হিসাবটা হচ্ছে যে এই যে 4টা জিনিস আছে 4 ফ্যাক্টোরিয়াল, রিপিট কয়টা আছে, 2টা আছে, সেটা নিচে নেমে গেল 2 ফ্যাক্টোরিয়াল। এই ছিল বি নাম্বারের সমাধান। তাহলে দেখো এই নাম্বারে আমরা সলভ করছি মোট কতভাবে সাজানো যায়, বি নাম্বারে আমরা সলভ করছি স্বরবর্ণগুলোকে একত্রে রেখে কতভাবে সাজানো যায়। তাহলে সি নাম্বারে কোশ্চেন আছে, দেখো সি নাম্বারে কোশ্চেনটা বলছে স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে কতভাবে সাজানো যায়।
তাহলে কি করতে হবে বলো তো, এ নাম্বারের উত্তর থেকে বি নাম্বারটা বাদ দিতে হবে। বুঝছো কিনা আবারও বলি, ব্যাপারটা হচ্ছে এরকম যে মোট সাজানো যায় 10 ভাবে, স্বরবর্ণগুলোকে মানে একত্রে রেখে সাজানো যায় 2 ভাবে। তাহলে একত্রে না রেখে কত হবে, 10 - 2 8 না? ঠিক সিম্পল লজিক। জাস্ট প্রথমে এ নাম্বার আমরা বের করছি মোট কত ভাবে সাজানো যায়, সেটা গেল। বি নাম্বারে বলছে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে কত ভাবে সাজানো যায়, তাহলে একত্রে রেখে আমরা সাজাইলাম, এটা একটা মান আসবে, মানটা বের করব। তারপরে এখন সি নাম্বারে বলছে যে কি করতে হবে, একত্রে না রেখে, তাহলে মোট থেকে এটা বিয়োগ করে দেবো, শেষ। তাহলে সি নাম্বারের কোশ্চেন আসলে সলভ করে দেওয়ার মতো তেমন কিছু নেই, জাস্ট এ নাম্বারের উত্তর থেকে আমরা বি নাম্বারটা বাদ দিব। এবার আমরা কিসে চলে যাব, এবার আমরা ডি নাম্বারে চলে যাব। আচ্ছা, এখন দেখো ডি নাম্বারে বলছে যে আই দ্বারা শুরু হয়, এটা সোজা কোশ্চেন। দেখো আই দ্বারা শুরু হয় মানে কি, ওদের শুরুতে আই থাকবে, তাহলে আই কে কি তুমি সরাইতে পারবা, মুভ করতে পারবা না? আই তো ফিক্সড হয়ে গেছে, তাহলে আইকে তো সাজানো গুছানো কিছুই নেই, ও হিসাবের বাদ। সিম্পল। দেখো তাহলে কি হচ্ছে, এই আইটা কোথায়, এই যে মনে করো আইটা, এই আইটা সামনে চলে আসছে, এই যে এখানে সামনে চলে আসছে, এবং সামনে চলে আসে সেটা ফিক্স হয়ে গেছে, সামনে থাকতেই হবে ওকে। ওকে হিসাব, ওকে সাজানোর কিছু আছে, ওকে তো সাজানোর কিছু নাই, ও তো চুপচাপ এখানে থেকে যাবে। তাহলে বাকিগুলোকে আমার সাজাইতে হবে বা বাকিগুলোকে নিয়ে আমার হিসাব করতে হবে। তাহলে বাকি আছে কয়টা, দেখো তো আই বাদ দিয়ে আছে আরো 10টা, তাহলে 10 ফ্যাক্টোরিয়াল। রিপিট আছে, হ্যাঁ রিপিট আছে, কি কি, এম 2টা, এ 2টা, পি 2টা, শেষ। এই ছিল ব্যাপার। জাস্ট একজন কি হয়ে গেছে, স্টিল হয়ে গেছে বা স্থির হয়ে গেছে, আর কিছু না। তাহলে বাকিগুলো নিয়ে আমরা হিসাব করলাম এটা। তাহলে এই কোশ্চেনটা আমাদের সলভ। এই কোশ্চেনের সমাধানটা কিরকম, কোনো কিছু যদি স্টিল থাকতে বলে সেটা সামনে হোক পিছনে হোক, ওকে হিসাবের বাদ দিয়ে বাকিটুকু হিসাব করবো, খুব সোজা। আর এই সামনে রাখছি, বাকিগুলো 10টা আছে, 10 ফ্যাক্টোরিয়াল দিছি, রিপিটগুলো ভাগ করে দিছি, শেষ। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এটা হয়ে গেল। তার মানে আমাদের ডি নাম্বারটাও সলভ। তাহলে দেখো ই নাম্বারটা সলভ করতে পারবো না, ই নাম্বারটাও সেম টাইপ, ই নাম্বারটা আরো সোজা। দেখো তাহলে, আচ্ছা এটা মিশাই ফেলি, আহা এটার উপরে কাজ ছিল রে, আচ্ছা থাক। তাহলে দেখো এবার ই নাম্বারটাতে কি বলছে, প্রথমে একটা টি থাকবে, শেষে একটা টি থাকবে। তাহলে দেখো তো, প্রথমে একটা টি শেষে একটা টি, এরা দুজন ফিক্স হয়ে গেছে না, কারণ ওদেরকে তো থাকতেই হবে। তাহলে ওরা যে ফিক্স হয়ে গেছে, ওদেরকে সাজানোর মতো কিছু আছে, যতবার ফিক্স হয়ে যাবে ওদেরকে সাজানোর মতো কিছু নেই, ওদেরকে হিসাবে বাদ, বাকিটুকু আমরা সাজাবো, বাকিটুকু পারমুটেশন করবো বাকিটুকুকে নিয়ে। তাহলে এখানেও করি, এই যে এখানে একটা টি আছে, এখান থেকে সরাই নিলাম, এখানে একটা টি আছে, এখান থেকে সরাই নিলাম, এখানে আই ছিল, একে এবার টিটাকে এখানে সামনে রাখতে বলছে, এটা ফিক্স। আবার এখানে একটা টি রাখতে বলছে, এই দিয়ে দিলাম, মনে করো ছিল এখানে, তাহলে ওটাও ফিক্স। তা দুইটা জিনিস যদি ফিক্স হয়ে যায়, ওদেরকে তো সাজানোর মতো কিছু নেই, ওই জন্য আমরা ওদের স্পেসগুলো খালি করে দিছি। তাহলে এখন বাকিটুকু নিয়ে আমরা কাজ করব, একেও হিসাবের বাদ, ওকেও হিসাবের বাদ। তাহলে দুইটা টি বাদ দিলে থাকে অক্ষর কতগুলা, 9টা। এখন 9টার পরে এখন এদের মাঝে রিপিট কি আছে, হ্যাঁ রিপিট আছে। কি কি রিপিট, দেখো এম থাকে 2টা আর এ থাকে 2টা, রিপিটগুলো কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, এই জন্য ভাগ হয়ে গেল, রিপিটগুলো চলে গেল। এখন তোমরা বলতে পারো ভাই তাহলে টি যে 2টা ছিল এদেরকে নিয়ে আমরা হিসাব করলাম না কেন, কিংবা এরা নিচে ভাগ হলো না কেন? খুব সোজা উত্তর, এখন পর্যন্ত যা আলোচনা করছি কঠিন কিছু আলোচনা করিনি, সব তোমাদের ইজি জানো। এখন তাহলে টি ভাগ হলো না কেন, কারণ টিটা ফিক্স হয়ে গেছে, ওকে সাজানোর মতো কিছু নাই, ওকে তো আমরা এক্সচেঞ্জ করতেছি না, কিছু করতেছি না, ওরা ফিক্স হয়ে গেছে, চুপচাপ থেকে যাবে, সিম্পল। তাহলে ওকে নিয়ে হিসাব নাই, বাকিটুকু নিয়ে আমার হিসাব, এই জন্য এইটা করছি। তাহলে গেল এই 9 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা ই পর্যন্ত শেষ করলাম। এবার এফ, এফ এর একটা সুন্দর কোশ্চেন আছে, তো দেখি এফ এর কোশ্চেনটা কি। আচ্ছা, এফ এর কোশ্চেনে বলা হয়েছে যে যেগুলো রিপিট আছে, কি কি রিপিট আছে, এম আছে 2টা, এ আছে 2টা, টি আছে 2টা, ওদেরকে একত্রে রাখো। তার মানে কি, আমি কি বলছি আগে, একত্রে রাখা মানে হচ্ছে ওদেরকে আলাদা একটা বক্সের জুড়ে দাও, একত্রে থাকবে, এক বক্সের মধ্যে থাকবে। তাহলে এবার দেখো, তাহলে এবার কি করবো আমরা, 2টা এম কে একত্রে রেখে দিলাম, 2টা এ কে একত্রে রেখে দিলাম, 2টা টি কে একত্রে রেখে দিলাম। এই প্রশ্ন না পড়লে আগে প্রশ্ন করবা, অযথা সমাধান দেখো না, প্রশ্ন পড়ে ফেলো। তাহলে দেখো বলছে যে 2টা এম কে একত্রে রাখবা, 2টা এ কেও একত্রে রাখবা, 2টা টি কেও একত্রে রাখবা। তাহলে 2টা এম কে একত্রে রাখছি, 2টা এ কেও একত্রে রাখছি, 2টা টি কেও একত্রে রাখছি। এটার হিসাব তো আমরা আগেও করছি, সি নাম্বারে বোধহয় সি না বি তে করছিলাম, যাই হোক। তো ব্যাপারটা হচ্ছে যে তাহলে এদেরকে আমরা আলাদা বক্সে রেখে ফেললাম। তাহলে বাকি থাকলো কি কি, 11টা বর্ণ ছিল, এখানে গেল 6টা, আরো বাকি থাকলো 5টা। তাহলে আরো বাকি এখানে কয়টা বক্স থাকবে, 5টা বক্স থাকবে, 1 2 3 4 5, যে সিম্পলি দিলাম শো করার জন্য। তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে 11টা বর্ণ চলে আসছে, আমরা বক্স করে ফেলছি।
এখন আমাদের কাউন্ট করতে হবে সবসময় কি বক্স কতগুলা, ইউনিক বক্স কতগুলা। দেখো তো ইউনিক বক্স কতগুলা হয়েছে, এখানে আছে 3টা আর এই পাশে হয়েছে 5টা, 3 5 8টা। তাহলে আমার ইউনিক বক্স হচ্ছে 8টা, ওভারঅল হিসাবের জন্য ইউনিক বক্স গেল 8টা গেল। এখন দেখো, এখন তুমি ভাবতেছো যে ভাই তাহলে এখন আমরা রিপিট দিয়ে ভাগ করব। তুমি চিন্তা করো তো রিপিট কোথাও আছে? রিপিট কোথাও পাবা না। কেন পাবা না জানো? যতগুলো রিপিট ছিল সেগুলো সব এই যে এর ভিতরে চলে আসছে, বাইরে কোনো রিপিটই নেই। তুমি বসায় দেখো এখানে বর্ণগুলা, 2টা এম 2টা এ 2টা টি বাদ দিয়ে অন্য বর্ণগুলো বসায় দেখো, লাভ নেই, লাভ হবে না, তুমি কোনো রিপিট পাবা না। গেল। তাহলে আমরা কোনো কি পাচ্ছি না? রিপিট পাচ্ছি না। তাহলে রিপিট না পাইলে এখানে আমাদের ভাগ করে দেওয়ার মতো কিছু নাই। যদি এরকম হইতো যে মনে করো এখানে এইচ 2টা, তাহলে আমরা ভাগ করে দিতাম, কারণ এইচ এই বক্সগুলোতে নাই, বাইরে আছে, তাহলে ভাগ করার একটা চান্স থাকতো বা ভাগ করার একটা আমরা মানে ইয়া পাইতাম। কিন্তু এখন তো নাই, রিপিট এগুলোতে নাই কোনো। তাহলে কি কি করতে হবে? এখন আমাদের ওভারঅল হিসাব শেষ, অর্থাৎ ইউনিক বক্স নিয়ে যে আমরা হিসাবগুলো করতেছিলাম সেই হিসাব শেষ। এবার আমরা একটা একটা করে যে বক্সগুলো, এই যে এদের ভিতরে যে একাধিক বস্তু আমরা ঢুকাইছি একত্রে রাখবো, এদেরকে নিয়ে হিসাব করব। কিরকম? মনে করো এই বক্সে ঢুকলাম, বক্সের জিনিস কয়টা? 2টা, তাহলে ইনটু দিয়ে 2 ফ্যাক্টোরিয়াল। কিন্তু 2টা আর সেম কি আছে? রিপিট আছে? হ্যাঁ, 2টাই সেম, তাহলে আবার 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক সেম কেস এর ক্ষেত্রেও, জিনিস কয়টা? 2টা, সেম কয়টা? 2টা, আবার জিনিস কয়টা? 2টা, সেম কয়টা? 2টা। তাহলে দেখো এগুলো লেখার কোনো মিনিং হয় না, এগুলো সব কি হয়ে যাচ্ছে? পুরোটা 1 হয়ে যাচ্ছে। এটুকু না লিখলেও হবে, তুমি জাস্ট 8 ফ্যাক্টোরিয়াল লিখে দিলেই হবে, উত্তরও সেটাই 8 ফ্যাক্টোরিয়াল। 8 ফ্যাক্টোরিয়াল মান কত? 40,320 না? হ্যাঁ, 40,320। আচ্ছা, তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে যে এইখানে আমরা কি করলাম, এই কোশ্চেনটা ইজি ছিল, এখন পর্যন্ত কিন্তু টাফ কোশ্চেনে যায়নি। টাফ কোশ্চেন হচ্ছে জিএইচ আর আই। আচ্ছা, কি করলাম আমরা? এই কোশ্চেনটা করা শেষ, আমাদের সলভ করা শেষ। এবার ফ্ল্যাশব্যাক দিই কি করছি আমরা। সেটা হচ্ছে যে আমাদের বলছে 2টা এম কে একত্রে রাখতে হবে, 2টা এ কে একত্রে রাখতে হবে, আর 2টা টি কে একত্রে রাখতে হবে। তো একত্রে রাখলে কি করতে হয়? ওদেরকে একটা বক্সে সুন্দর করে এঁটে দিলাম আমরা, এই যে বক্সগুলোতে। এখন 2টা এম একত্রে থেকে গেল, 2টা এ একত্রে থেকে গেল, 2টা টি একত্রে থেকে গেল, 6টা জিনিস চলে গেছে। বাকি জিনিস থাকে কয়টা? 5টা। ওগুলো আলাদা আলাদা বক্সে বসায় ফেলছি। বসায় ফেলার পর আমি দেখতেছি মোট বক্সের সংখ্যা হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল। গেল, কোনো রিপিট নাই, নিচে আমি কোনো কিছু বসাইতে পারলাম না। এই হিসাব শেষ, ওভারঅল হিসাবটা শেষ। এবার বক্সের ভিতরে, এক একটা বক্সের ভিতরে আমরা ঢুকবো হিসাবে। তাহলে এখন এই বক্সের ভিতরে দেখলাম যে না, 2টা জিনিস 2টাই রিপিট, 2টা জিনিস 2টাই রিপিট, 2টা জিনিস আবার 2টাই রিপিট। তাহলে ওই জিনিসটা আসলে লেখাও যা, না লেখাও সেম। তার মানে আমাদের ওভারঅল উত্তরটা আসলো কত? 8 ফ্যাক্টোরিয়াল। এফ এর উত্তর হচ্ছে এই যে 8 ফ্যাক্টোরিয়ালটা। এই গেল আমাদের কি, এফ চলে গেল। এইবার দেখো, এইবার মনোযোগ দিয়ে খেয়াল করো, জি এইচ আর আই, এই তিনটা হচ্ছে এখানকার ঝামেলা করার মতো কোশ্চেন, আসার মতো কোশ্চেন, এবং এগুলাতে স্টুডেন্টদের ঝামেলা হয়। তো এগুলো আমরা সময় নিয়ে, যত সময় লাগে লাগুক, জিনিসগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে দেখো এবার আমরা জিতে যাব। আর হ্যাঁ, আরেকটা জিনিস, জি এইচ আই যখন আমরা সলভ করব, তখন আমরা অনুশীলনীর 8 এর বি সলভ করতে পারবো। 8 এর বিটা হুবহু সেম। আমরা এখানে জি এখানে যা সলভ করব, 8 এর বিতেও প্রথম অংশটা সেটা সেম। এইচ যা সলভ করব, 8 এর বি এর দ্বিতীয় অংশ এরকম। আর হচ্ছে তোমার সি যা সলভ করব, সি না সরি আই যা সলভ করব, 8 এর বি এর ওই লাস্টের পার্টটা 3 নাম্বার অংশটা সেম। তার মানে আমরা এই যে জিএইচআই সলভ করতে পারলে 8 এর বি সলভ করতে পারবো। তবে 8 এর বি সলভের করার ক্ষেত্রে একটা ছোট্ট টেকনিক আছে, সেখানে পুনর্বিন্যাসের কথাবার্তা বলছে। আচ্ছা, সেটা আমরা শিখবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন আর বেশি কথা না বলে জিতে চলে যাই। জিতে বহুত ঝামেলা হয়, জিতে পোলাপাইন না বুঝে কাজটা করে। এবং অনেকে বলে যেটা আমাকে, এটা কেন করলা যখন জিজ্ঞেস করা হয়, তখন বলে ভাই এটা মুখস্থ, এটা করতে হয়। আসলে না, তুমি একটা কোনো জিনিস যখন করবা, সেই জিনিসটা বুঝে করতে হবে। এই ভুল লিখছি কি না? ভুল লেখার কথা না, হ্যাঁ ঠিকঠাক। আচ্ছা, তো তখন মানে ব্যাপারটা হচ্ছে জি এর যে কোশ্চেনটা, জি এর কোশ্চেনটা আমি বলি। জি এর কোশ্চেনটা বলছে স্বরবর্ণগুলোর ক্রম পরিবর্তন করে না। এই ব্যাপারটা ভালোভাবে বুঝবো। তবে এই ক্ষেত্রে আমি যে ব্যাপারটা লক্ষ্য করি, সেটা হচ্ছে যে স্টুডেন্টগুলো যে বেশিরভাগ সময় যেটা করে, হয় এটা বেসিকটা বুঝে না, না হয় বলে যে ভাইয়া এটা এভাবে করতে হয়, তাই আমরা এভাবে করি, এভাবে করা লাগে এই জন্য আমরা করি। ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা জিনিস আমরা যদি করি, কিছু কিছু জিনিস আমরা বুঝবো না, যেগুলোতে হায়ার লেভেলের কিছু থিওরি কিংবা জিনিসপত্র আসবে, সেগুলো ইগনোর করব। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে জিনিসগুলো বোধগম্য, সহজে বোঝা যায়, সেই জিনিসগুলো না বুঝে মুখস্থ করবো, কিংবা এটা এইভাবে করতে হয়, এটা তো কোনো লজিক না। আমাদেরকে বুঝতে হবে যে আসলে কেন করতেছি আমি কাজটা, করার পেছনে লজিকটা কি, বেসিকটা কি, কেন হচ্ছে। তো আমরা দেখি ব্যাপারটা কি। আসলে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে প্রশ্নটা বোঝা।
তো প্রথম বলছে যে ক্রম পরিবর্তন করে না, তাই তো? ক্রম পরিবর্তন না করার মিনিংটা আমি বলি। তুমি চিন্তা করো, মনে করো তুমি এই যে 1 নাম্বার জায়গায় বসছো, আরেকজন আরেকজন মনে করো 3 নাম্বার জায়গায় বসছে, আরেকজন 7 নাম্বার জায়গায় বসছে, আরেকজন 21 নাম্বার জায়গায় বসছে। ক্রম পরিবর্তন মানে করে না মিনিং কি জানো? যে ক্রম পরিবর্তন করে না মানে হচ্ছে যে এই 1 নাম্বার যে আছে সে 3 এর পরে যেতে পারবে না, কিংবা 7 এর মানে পরে যেতে পারবে না, কিংবা 21 এর আগে যেতে পারবে না। মানে হচ্ছে এরা যদি আসে, মনে আচ্ছা মাঝখানে সংখ্যা আছে না আরো অনেক, এই যে 2 3 আছে, সরি 2 আছে মাঝখানে, এখানে 2 আছে, এখানে 4 5 6 আছে, এখানে 7 এর পরে 8 থেকে 20 পর্যন্ত আছে, মাঝখানে অনেকজন আছে। ব্যাপারটা হচ্ছে এক নিজের জায়গা চেঞ্জ করতে পারবে, কিন্তু সব সময় 3 এর আগে থাকতে হবে। বুঝছো? সব সময় কি থাকতে হবে? 3 এর আগে থাকতে হবে। ঠিক একইভাবে 3 জায়গা চেঞ্জ করতে হবে, কিন্তু সবসময় 1 এর পরে থাকতে হবে, 7 এর আগে থাকতে হবে। আবারও বলি, 3 জায়গা চেঞ্জ করতে পারবে, কিন্তু 1 এর পরে থাকতে হবে, 7 এর আগে থাকতে হবে। 7 এর সেম 1 আর 3 এর পরে থাকতে হবে এবং 21 এর আগে থাকতে হবে। জায়গা চেঞ্জ করে করুক, আমি উদাহরণ দিব, প্যারা নাই। তাহলে দেখো 21 নাম্বারকে সবসময় 1 3 7 এর পরে থাকতে হবে, সেটা যেভাবেই হোক। কিরকম? মনে করো তুমি সাজাইলা 1 3 7 21 কমা দেই, তারপর এখানে 2 থেকে শুরু করে বাকি যা আছে সব চলবে। কেন চলবে? 1 আর 3 7 21 দেখো এরা কি করছে? ক্রম পরিবর্তন করেনি। মানে 1 এর পরে 3 এসেছিল, 3 এর পরে 7, 7 এর পরে 21 চলবে। তাহলে এইটা ভ্যালিড, এই সাজানোটা ভ্যালিড। আবার দেখো তুমি এবার কি করলা, তুমি এবার এই জিনিসটা একটু চেঞ্জ করলা। কি রকম? 1 এর পরে অনেক কিছু দিলা, তারপর 3 দিলা, তারপর এখানে 3 এর পরে আরো অনেক কিছু দিলা, 7 দিলা, তারপর এখানে আরো অনেক কিছু দিয়ে 21 দিলা। ব্যাপারটা হচ্ছে এটাও চলবে। অর্থাৎ এখানে মনে করো তুমি ঢুকাইছো 2 ঢুকাইছো, 12 ঢুকাইছো, 17 ঢুকাইছো, যা ইচ্ছা ঢুকাও, প্যারা নাই। বুঝছো? তোমার কেস হচ্ছে 1 3 7 আর 21 নিয়ে এই 4টা জিনিসকে একটার পর একটা এইভাবে আসতে হবে। ভুলেও 7টা কোনোভাবেই 3 এর আগে আসতে পারবে না। এদের মাঝখানে কি থাকে থাক, 1 এর সামনে অনেক কিছু যেতে পারবে, 1 এর সামনে 2 দিলা, 12 দিলা, 13 দিলা, যা ইচ্ছা দাও। ব্যাপারটা হচ্ছে অন্য কিছু নিয়ে আমাদের কোনো ডিল নেই, অন্য কিছু নিয়ে আমাদের চিন্তা নেই। চিন্তা হচ্ছে যেইগুলো আমার বলে দিছে, আমি এখানে কি বলে দিছিলাম, 1 3 7 আর 21 এরা ক্রম পরিবর্তন করবে না। তাহলে বুঝছো, ক্রম পরিবর্তন না করার মিনিংটা হচ্ছে এরা যতভাবেই সজ্জিত হোক একটার পরে আরেকটা আসতে হবে। মানে কি রকম? অর্থাৎ মানে হলো 1 এর পরে 3 আসতে হবে, 3 এর পরে 7 আসতে হবে, 7 এর পরে 21 আসতে হবে, মাঝখানে কি থাকে থাক, কিন্তু পরে আসতে হবে। 3 কে অলওয়েজ 1 এর পরে আসতে হবে, 7 এর আগে আসতে হবে, 7 আর 21 এর আগে। 3 কখনো হুট করে 7, এখানে মনে করো তুমি 7 দিছো, এখানে মনে করো 7 দিছো, এখানে 7 দিছো, এখানে তুমি 20 সাজাইছো, এখানে 19 সাজাইছো, এখানে তারপর হুট করে 3 দিছো, তারপর এগুলা দিছো, তারপর 21 দিছো, এটা হবে না, ভ্যালিড না। ক্রম পরিবর্তন না করার মিনিংই হচ্ছে অবশ্যই তাদেরকে কি সাজে সাজুক, 1 3 7 আর 21 এরা যে আমরা বলছি, এদেরকে কি করতে হবে? একটার পরে একটা আসতে হবে। অর্থাৎ মাঝখানে কি থাকে থাক, কিন্তু আমি যদি বলি যে 1 3 7 21 এর ক্রম ঠিক রাখো, তাহলে তোমাকে যতভাবে তুমি দুনিয়া যতভাবে সাজাও, 1 এর পরে 3 আসতে হবে, 3 কে আবার 1 এর পরে 7 আর 21 এর আগে আসতে হবে, 7 কে 1 আর 3 এর পরে আসতে হবে এবং 21 এর আগে আসতে হবে। মাঝখানে তুমি কি ঢুকাও, ওগুলা কোনো সমস্যা না। যেগুলো নিয়ে আমাদের কনসার্ন সেগুলোকে এইভাবে রাখতে হবে। আশা করি এত কিছু বলার পরে এই ক্রম পরিবর্তন না করার মিনিংটা অলরেডি বুঝছো, আশা করতেই পারি আমি। যদি নাও বুঝে থাকো, যতক্ষণ থেকে বোঝানো শুরু করছি ক্রম পরিবর্তন না করার জিনিসটা কি, সেখান থেকে আবার ওখান থেকে ভিডিওটা দেখিও, আশা করি বুঝবা। তাহলে এখন দেখো ক্রম পরিবর্তন না করা মিনিং কি, সেই জিনিসটা আমাদের ক্লিয়ার। এবার আমরা কোশ্চেন সলভিং এর দিকে যাব। কেবল শুরু একটু জটিল, ব্যাপারটা সমস্যা নাই, জটিল বলাটা ঠিক হলো না, মজার ব্যাপারটা দেখো। ব্যাপারটা হচ্ছে যে তাহলে এখন দেখো, এখন কথা হলো যে আমাদের কি বলছে, স্বরবর্ণগুলোর ক্রম পরিবর্তন না করে। তাহলে স্বরবর্ণগুলোর ক্রম পরিবর্তন না করা মানে হচ্ছে এই যে এর পরে দেখো তো এখানে এ আছে, এ, তারপরে এখানে ই আছে, ই, এখানে আছে এ, আর এখানে আছে আই। অর্থাৎ এগুলো অনেকটা 1 3 7 আর 21 এর মতো, চিন্তা করো না। তাহলে দেখো এ ই এ আই এদের ক্রম পরিবর্তন করা যাবে না, কারণ কি এরা স্বরবর্ণ, প্রশ্নে বলছে স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন করিও না। তাহলে এদের ক্রম পরিবর্তন করা যাবে না মানে হচ্ছে এরকম, একের ভিতরে কিংবা আগে, আগে ভেতরে যাই ঢুকাও না কেন, কিন্তু একের অবশ্যই পরে, কত ঘর পরে হয় হোক, কত ঘর পরে হয় হোক কোনো সমস্যা নেই,
কিন্তু একের পরে ই থাকতে হবে। একের পরে তুমি হুট করে আই ঢুকাইতে পারবে না, সেটা সাজানোটা ভ্যালিড হবে না। বুঝছো? আশা করি বুঝা গেছে। 1 3 7 21 দিয়ে সুন্দর করে বুঝাই দেওয়ার চেষ্টা করছি যে ক্রম পরিবর্তন না করার মিনিং হচ্ছে এটা। কি বলছে? হ্যাঁ, ক্রম পরিবর্তন না করে বলছে ক্রম পরিবর্তন না করার মিনিং হচ্ছে এদেরকে সবসময় এই সিরিয়াল মানে এইভাবে আসতে হবে। মাঝখানে তুমি ঢুকাইলা অন্য জিনিস কিংবা মাঝখানে অন্য জিনিস ঢুকাইলা না, এটা কোনো ব্যাপার না, ওদেরকে একটার পরে একটা আসতে হবে। এখন ব্যাপারটা হলো আমরা ক্রম পরিবর্তন না করার ব্যাপারটা তো আল্লাহর রহমতে বুঝছি, বুঝা শেষ। ক্রম পরিবর্তন না করার মিনিং এটা। এখন টেকনিকটা করব কিভাবে? এইখানে একটা অন্যরকম ইউনিক ব্যাপার আসবে, সেটা হচ্ছে এরকম। তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে আমরা মানে কিরকম ক্রম পরিবর্তন করে না, মানে হচ্ছে ক্রম পরিবর্তন যদি তুমি করো তাহলে কাউন্ট করা যাবে না। আবার বলতেছি কথাটা, আমরা এখানে হিসাব করবো যে ক্রম পরিবর্তন করে না, এটার হিসাবটা কি। তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের যদি ক্রম পরিবর্তন করে, মনে করো হুট করে তুমি আইটাকে এখানে আনে দিছো, এটাকে এখানে নিয়ে গেছো, যদি তুমি এটা জিনিস করো তাহলে ওইবারে যে কাউন্টটা আসবে, ওইবারে যে কাউন্টটা আসবে সেটাকে ধরা যাবে না, কারণ তুমি কি করছো? ক্রম পরিবর্তন করে ফেলছো, এটাকে আমরা ধরবো না। এখন তুমি চিন্তা করো, একটু ভালোভাবে চিন্তা করো, একটু গভীর চিন্তা করো, সেটা হচ্ছে যে কখন একটা জিনিসের ক্রম পরিবর্তন করলে কাউন্ট বাড়ে না। একটু চিন্তা করো ভালোভাবে, টাইম নাও, ভিডিও পজ করো, চিন্তা করো। তুমি যতক্ষণ না চিন্তা করবা, এখানে দাঁড়ায় দাঁড়ায় আমি দুনিয়ার সব মানে এই তোমাদের বইয়ে যা আছে সবগুলো কোশ্চেন সলভ দাঁড়ায় দাঁড়ায় সবগুলোই করে দেওয়া যাবে, লাভ নাই। আমি চাচ্ছি তোমাদের উপকার হোক, আমি কম কোশ্চেন সলভ করে দিও যাতে তুমি নিজের অ্যাবিলিটি বাড়াইতে পারো। তুমি নিজের অ্যাবিলিটি না বাড়াইতে পারলে আমি এখানে এতক্ষণ বক বক করে 73টা কিংবা 83টা ভিডিও বানাই, লাভ নাই। বুঝছো? তাহলে দেখো তুমি চিন্তা করো নিজেই ভিডিওটা পজ করে যে কখন ওদের কি হবে, ওদের ক্রম চেঞ্জ করলে কাউন্ট বাড়বে না, নতুন কোনো সজ্জা হবে না। অর্থাৎ আমি আবার বলতেছি, ব্যাপারটা বুঝো, এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা জানি না। অনলাইনে ক্লাস নেওয়ার আমার কাছে এইটাই ঝামেলা মনে হয়, স্টুডেন্ট সামনে থাকে না, যার কারণে আমি যখন ক্লাস নেই তখন ওদের রেসপন্স থেকে টের পাই যে হয় বুঝছে, না হয় আমাকে আবার বুঝাইতে হবে। এখন স্ক্রিনের সামনে থেকে আমি তো বুঝতে পারতেছি না যে তুমি ওপাশ থেকে বুঝছো কি বুঝো না, এই জন্য আমি বারবার জিনিসগুলো বলার চেষ্টা করি, হয়তো বা কেউ একটু বিরক্ত হয়, তো দুঃখিত, বলতেই হবে আমাকে, সবার জন্য ক্লাস। তো দেখো আমি যেটা বললাম সেটা হচ্ছে যে আমাকে এমন কাজ করতে হবে যাতে করে কি হয়, ক্রম পরিবর্তন করলে সেই কাউন্টটা না আসে, মানে তাকে হিসাব না করা হয়, জিনিসটা চেঞ্জ না হয়। সবচেয়ে বড় কথা কি, ক্রম পরিবর্তন করলেও জিনিসটা কি না হয়, চেঞ্জ না হয়, একই জিনিস থাকে। তাহলে এইটা কখন করা যায় একটু বলো তো? যখন তুমি এই 4টা বর্ণকে সেম ধরে নিবা তখন করা যায়। কিরকম? ছোট্ট একটা উদাহরণ দিই। মনে করো আমি বলছি কি উদাহরণ দিব, আচ্ছা আব্রাহাম উদাহরণটাই দিই। আচ্ছা আমি এখন বললাম এই যে এ এ আর এ, এই তিনটাকে নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ করো, করো তো, যতবারই করো। তুমি এটাকে আনো এখানে, এটাকে এখানে নিয়ে যাও, এটাকে এখানে রাখো, এটাকে এখানে নিয়ে যাও, এটাকে এখানে নিয়ে যাও, এটাকে এখানে নিয়ে যাও, যেটাই করো এই তিনটার মাঝে যদি তুমি ইন্টারচেঞ্জ করো, ক্রম কি মানে কাউন্ট কি বাড়বে? অন্য কোনো সজ্জা আসবে? আসবে না, সবসময় এই আব্রাহাম 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 এটাই আসবে। তাহলে বুঝছো ব্যাপারটা? আমি যেটা বুঝাইতে যাচ্ছি যে যদি তুমি ক্রম মানে মানে কি বলতে চাচ্ছি, হ্যাঁ ক্রম পরিবর্তন যদি না চাও তাহলে কি করতে হবে, তাই ওদেরকে যদি তুমি সেম ধরে নাও তাহলে দেখো কাউন্ট হচ্ছে না। কারণ কি, এখানে এই এগুলা তুমি ইন্টারচেঞ্জ করো পরস্পর, তাহলে কি হচ্ছে, এইগুলা ইন্টারচেঞ্জ করলে ব্যাপারটা হচ্ছে যে ওদের কাউন্ট বাড়তেছে না, একই জিনিস থাকতেছে। এটাকে এখানে আনে, এটাকে আনে যদি তুমি করো তাও লেখো, তাও কি হবে, আব্রাহামই হবে, কারণ তুমি সেম জিনিসগুলা কি করছো, ইন্টারচেঞ্জ করছো। তার মানে ব্যাপারটা হচ্ছে কাউন্ট কখন বাড়তেছে না বলতো, যখন সবগুলাকে তুমি সেম ধরে নিচ্ছ। এখানেও সেম কাজ করতে হবে, অর্থাৎ এখানে কি করতে হবে, এখানেও তুমি যেগুলার মানে ক্রম চেঞ্জ করবা না, যেগুলাকে ক্রম চেঞ্জ করবা না, যেহেতু ওদের কাউন্ট বাড়াবা না, তুমি কাউন্ট না বাড়াইতে গেলে উপায় কি, ওদেরকে সেম ধরে নিতে হবে। এই ক্ষেত্রে সেম কাজ করতে হবে, এদেরকে কি ধরে নিতে হবে, সেম ধরে নিতে হবে। এখনো যদি কেউ না বুঝো প্রথম থেকে একদম এই পর্যন্ত দেখো, মানে প্রথম থেকে বলতে যতক্ষণ পর্যন্ত এই ক্রম জিনিসটা বোঝানো শুরু করছি, অবশ্যই আমি ফ্ল্যাশব্যাক দিব, সমস্যা নাই। তাহলে বুঝছো, তাহলে ব্যাপারটা হচ্ছে ওদেরকে কি করতে হবে, ওদের মানে ওদেরকে সেম ধরতে হবে, তাহলে ওই ব্যাপারটা হিসাবে আসবে না বা কাউন্টটা বাড়বে না। তাহলে গেল, এখন আমরা ওদেরকে কি ধরে নিব, সেম ধরে নিব। অনেকক্ষণ একটা কোশ্চেন নিয়ে সলভ করতেছি, এই মানে টাইম দেওয়ার মানে এতক্ষণ টাইম দিলাম এটার পিছনে, এই উদ্দেশ্যটা এইটা যাতে বেসিকটা অন্তত বুঝো। এই বেসিকটা বুঝাইতে অনেক টাইম লাগে, আমি যখন স্টুডেন্ট পড়াই তখনও টাইম লাগে প্রচুর, বুঝতে চাই না সহজে। আচ্ছা এখন দেখো
ব্যাপারটা হচ্ছে আমাদের কি করতে হবে তাহলে, উদ্দেশ্যটা এট লাস্ট আমরা পাইলাম, এদেরকে সেম ধরে নিতে হবে। ধরে নিলাম এই যে এক্স একটা অজানা রাশি দিয়ে ধরে নিলাম, এইটাও এইটাও এইটাও। এইবার আমার কাজ শেষ। অর্থাৎ ক্রম যখনই, আর যদি কেউ একটু না বুঝাও থাকো, প্রথমবার 100% নাও বুঝতে পারো, দেখা গেলো যে 40% বা 50% বুঝছো, কোনো সমস্যা নেই। আরেকবার যখন তুমি দেখবা ক্লিয়ার হবে, আরও পরের বার দেখবা আরও ক্লিয়ার হবে। তাহলে অন্তত এইটুকু জেনে রাখো, যখনই তোমার বলবে ক্রম পরিবর্তন না করে, তখনই কি ধরে নিতে হবে, যাদের ক্রম পরিবর্তন না করতে বলছে, এখানে কাদের বলছে, স্বরবর্ণদের। তাহলে স্বরবর্ণদের, স্বরবর্ণগুলোকে কি ধরে নিতে হবে, এক্স বা তোমার যে কোনো একটা এম পি যা ইচ্ছা ধরে নাও, বুঝছো। এখানে আমি এক্স ধরে নিলাম, কারণ এক্স এই বর্ণটা এখানে নাই। এখন তাহলে এদেরকে সেম ধরে নিতে হবে, সেম ধরে নিলাম। এখন তুমি সাজাও, যে নাম্বার আসবে সেটাই হচ্ছে ক্রম পরিবর্তন না করে সংখ্যা। তাহলে সাজাই আমরা, তাহলে দেখি কি কি দাঁড়াচ্ছে। মোট বর্ণ 11টা, এই 11 ফ্যাক্টোরিয়াল গেল, মোট বর্ণ 11টা। এখন তাহলে দেখো কি কি দাঁড়াচ্ছে, এম আছে দুইটা, টি আছে দুইটা, এক্স আছে কয়টা, 4টা। কারণ কি বলে দিই, আচ্ছা এখানে বসাই দিই আমরা, এটাকে এক্স বানাই দিব, এটাকেও এক্স বানাই দিব, এটাকে এক্স বানাবো, এটাকেও এক্স বানাবো। স্বরবর্ণগুলোর ক্রম পরিবর্তন করতে মানা করছে, ওদের জায়গায় কি বসাই দিব, এক্স বসাই দিলাম। তাহলে এক্স আছে কয়টা, 1 2 3 4, তাহলে এক্স আসে 4টা, 4 ফ্যাক্টরিয়াল। এই গেল কাজ, বুঝছো। ব্যাপারটা ছিল এরকম, দেখি মানটা কত আসবে, মানটা কত আসে আসুক, যাই হোক। তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে যে আমি এবার আবার মানে ম্যাথটা শুরু থেকে ফ্ল্যাশব্যাক দিচ্ছি, বোঝার চেষ্টা করো। এতক্ষণ যদি নাও বুঝো, এখন ইনশাল্লাহ বোঝা যাবে। ব্যাপারটা ছিল এরকম যে আমাদের কি বলছিলাম, ক্রম পরিবর্তন, স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন করা যাবে না। তো আমরা প্রথমে কি বুঝছি, প্রথমে বুঝছি যে ক্রম পরিবর্তন না করার মিনিংটা আসলে কি। তারপরে ওটা গেল, ওটা বোঝা শেষ হইলো। তারপরে তখন আমরা দেখলাম যে প্রশ্নটা আমাদের বুঝলাম, প্রশ্ন বোঝা শেষে এখন টেকনিকটা কি, আমরা করব কিভাবে। আমরা দেখলাম যে ক্রম পরিবর্তন না করে যদি বলে থাকে, তাহলে ওদের মানে পরস্পর এক্সচেঞ্জ যদি আমরা করি, তাহলে কাউন্ট করা যাবে না, ওটা ধরা যাবে না। ওটা না ধরলেই তো কাজ শেষ হয়ে যাচ্ছে। তাহলে কখন ধরা হয় না সেই জিনিসটা আমরা যদি দেখি, তখনই ধরা হয় না যখন তারা সেম হয়ে যায়। আমি আব্রাহামের উদাহরণটা দিয়ে বুঝাইছিলাম, একই জিনিস যখন এক্সচেঞ্জ করো তখন ওটা কাউন্টে আসে না। আমার উদ্দেশ্য কি, কাউন্টে না আনা, সেটাই তো উদ্দেশ্য। তাহলে আমাদের কি ধরে নিতে হবে, সেম ধরে নিতে হবে। এই ছিল ব্যাপার, এটাই ছিল মানে মূল লাইন বা মূল বুঝার ব্যাপারটা। কেন সেম ধরে নিচ্ছি সেই জিনিসটাও ব্যাখ্যা করছি, অনেকক্ষণ ধরে একটা কোশ্চেন আমরা সলভ করতেছি। তাহলে তার মানে এক কথা, মানে পুরো জিনিসের সামারি হচ্ছে, যখনই আমাকে বলবে ক্রম পরিবর্তন না করে, তখন আমরা কি করব, সেম ধরে নিব। যাদের ক্রম পরিবর্তন না করে বলছে তাদেরকে কি ধরে নিব, সেম ধরে নিব। এই যেমন আমি বক্সের জিনিসগুলা চেঞ্জ করে এক্স 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 বসাই দিচ্ছি, গেল। তাহলে যতগুলা থাকলো, এখানে মনে করো যে আরো এই মনে করো যে এই ইয়াটা ওয়ার্ডটা 13 বর্ণের হয়েছে, 13 বর্ণের হওয়ার পরে এখন আমাদের সেম জিনিস আসছে 2টা কিংবা 3টা, যতগুলো আসবে তত ফ্যাক্টরিয়াল নামাই দিছি, শেষ। এই ছিল ব্যাপার। তার মানে এই ছিল আমাদের ক্রম পরিবর্তন না করে যদি হয়, তাহলে এটাই হচ্ছে এভাবে করতে হবে। এখন এখন কি করতেছি, এখন আমরা যাব তারপরে কোশ্চেনে। আশা করি বুঝছো ব্যাপারগুলো। উফ, কাইলে গান বুঝাতে বুঝাতে। তাহলে দেখো এইবারে যে তারপরে কোশ্চেনটা, তারপরে কোশ্চেনটা বলছে সর্বর্ণগুলো স্থান পরিবর্তন করবে না। এটা তো খুব সোজা, আমি তো আগেই বলছি, যদি ফিক্স হয়ে যায়, সামনে চলে আসে পিছনে চলে আসে, পিছনে থাকবে হ্যান দেন, তাহলে ফিক্স হয়ে গেলে ওকে হিসাবের থেকে বাদ। তাহলে এগুলোকে হিসাবের থেকে বাদ দিলাম। এ ফিক্স হয়ে গেছে, ই ফিক্স হয়ে গেছে, এ ফিক্স হয়ে গেছে, আই ফিক্স হয়ে গেছে। এরা ফিক্স হয়ে গেছে। এরা ফিক্স হয়ে গেলে কি হচ্ছে, এদেরকে হিসাবের থেকে বাদ। তাহলে এদেরকে যদি হিসাবের থেকে বাদ দেই, তাহলে কি থাকে, এদেরকে হিসাবের থেকে বাদ দিলে বর্ণ থাকে 7টা, 7টা বর্ণ। রিপিট আছে কি, হ্যাঁ রিপিট আছে, রিপিট হচ্ছে এম 2 বার আর টি 2 বার। তাহলে এদেরকে স্থির করে দিলে এটা খুব সোজা, এটা টাফ কিছু না। জাস্ট ওদেরকে কি করতে হবে, ওদেরকে আমি জাস্ট কি করব, ওদেরকে ইগনোর করে বাকিগুলো কতগুলো আছে না আছে সেটা হিসাব করবো। 7টা পাইলাম, 2টা, এর ফ্ল্যাশব্যাক দেওয়ার মতো তেমন কিছু নাই, সোজা জিনিস। ওদের স্থান পরিবর্তন না করে। এইবার দেখো তারপরে যে কোশ্চেনটা, এটাও একটু বুঝাইতে হবে। তারপরে যে কোশ্চেনটা কি বলছে, এটা হচ্ছে আই নাম্বার কোশ্চেন। এই যে এটা এই কোশ্চেনটার সবচেয়ে লাস্টের পয়েন্ট এটা। সেটা কি বলছে, স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণগুলো আপেক্ষিক অবস্থান পরিবর্তন করবে না। তখন এই পয়েন্টটাও বুঝাই। এখানেও প্রথমে কি বুঝতে হবে, আমাদের কোশ্চেনটা বুঝতে হবে যে আসলে কোশ্চেনটাতে কি চাইছে। তাহলে দেখো আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করার মিনিং কি সেটা আমরা আগে দেখি। আপেক্ষিক অবস্থান পরিবর্তন করবে না মানে হচ্ছে যে এরা কি একে অপরের সাথে জায়গা চেঞ্জ করবে না। কিরকম আমি বুঝাই এইভাবে,
মনে করো দিলাম কয়েকটা, এই মনে করো একটা খেলা চলতেছে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের মাঝে। এখন বাংলাদেশের আর ওয়েস্ট ইন্ডিজের ফ্যানরা বলে দেওয়া আছে কর্তৃপক্ষ থেকে তোমাদের যা যা সিট দেওয়া আছে তোমরা নিজেদের মধ্যে পরিবর্তন করতে পারবা, কিন্তু অন্য সাপোর্টারদের সাথে চেঞ্জ করতে পারবা না। কিরকম? মনে করো এখানে বাংলাদেশের সাপোর্টার বসছে, এখানে বাংলাদেশে বসছে, এখানে ওয়েস্ট ইন্ডিজে বসছে, এখানে আবার বাংলাদেশের, এখানে ওয়েস্ট ইন্ডিজের, এখানে ওয়েস্ট ইন্ডিজের, ধরে নিলাম এইভাবে। এখন তাহলে কি হচ্ছে, যেটা বলে দেওয়া হয়েছে আপেক্ষিক অবস্থান পরিবর্তন করা মানে হচ্ছে এই ওয়েস্ট ইন্ডিজের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করা মানে হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজের যে সাপোর্টার এ গিয়ে এখানে বসতে পারবে, এখানে বসতে পারবে, আবার এও আসে এখানে বসতে পারবে, এও আসে এখানে বসতে পারবে, এরকম আবার এ আসে এখানে বসতে পারবে, এ গিয়ে ওখানে বসতে পারবে, ওরা নিজেদের জায়গাগুলোতে এক্সচেঞ্জ করতে পারবে। কিন্তু ভুলেও এই বাংলাদেশের এই সিটটাতে এসে বসতে পারবে না। বুঝছো কি ব্যাপারটা? ওরা নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ করতে পারবে, কোনো সমস্যা নাই, কিন্তু হুট করে অন্যের জায়গায় অন্য জাত বা অন্য ভিন্ন ধর্মী ব্যাপারটা, যেটা এখানে সর্বর্ণ আর ব্যঞ্জন বর্ণের হবে কেসটা, ওটা পরে যাচ্ছি, আগে এটা বুঝাই। তাহলে এরা চেঞ্জ করতে পারবে না। ঠিক সেম গোস ফর দ্য বাংলাদেশ ফ্যান্স, মানে বাংলাদেশি ফ্যান্সগুলোর জন্য কি হবে, এরা এই যে এই ফ্যান্সগুলো 1 2 3টা জায়গা, এরা নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ করতে পারবে। এই বাংলাদেশি ফ্যান চাইলে এখানে গিয়ে বসতে পারলো, কিংবা এখানে গিয়ে বসতে পারলো, আবার এটা এখানে এসে বসতে পারলো, এটা এখানে গিয়ে বসতে পারলো, এই জায়গায় আসতে পারলো। অর্থাৎ এরা নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ করতে পারবে। এরা নিজেদের মধ্যে মানে বাংলাদেশি ফ্যানের সিটে গিয়ে বসতে পারবে, ওদের কোনো আপত্তি নাই, মানে কোনো সমস্যাও নেই। কিন্তু বাংলাদেশি ফ্যান ভুল করে ওয়েস্ট ইন্ডিজের সিটে গিয়ে বসতে পারবে না। এই ছিল আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করার উদাহরণ। এখানে বাংলাদেশি ফ্যান এবং ওয়েস্ট ইন্ডিয়ান ফ্যান যেগুলো আছে তারা একে অপরের মাঝে আপেক্ষিক অবস্থান পরিবর্তন করতেছে না। বুঝছো? তাহলে এখন দেখো আপেক্ষিক অবস্থান পরিবর্তন মানে বুঝছো তো? আশা করি বুঝাইতে পারছি। পরিবর্তন করে দিছে না না করে দিছে? না করে দিছে, ঠিক আছে। এখন দেখো এখন কি বলা হয়েছে এখানে, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণগুলা কি করতেছে, আপেক্ষিক অবস্থান পরিবর্তন করবে না। তার মানে স্বরবর্ণগুলা নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ করতে পারবে, কোনো আপত্তি নেই। অর্থাৎ এই যে এ ই এ আই, এরা নিজেদের মধ্যে এই জায়গায় এটা এখানে এখানে যেতে পারবে, এটা এখানে যেতে পারবে, এটা এখানে যেতে পারবে, কিন্তু ভুলেও ব্যঞ্জন বর্ণের ঘরে গিয়ে সে বসতে পারবে না। সেম গোস ফর দ্য কনসোনেন্টস, ওরাও কি করবে, ব্যঞ্জন বর্ণগুলা নিজেদের মধ্যে নিজেদের জায়গাগুলোতে এক্সচেঞ্জ করতে পারবে নিজেদেরকে, এ ওখানে যাবে, এখানে যাবে, ওখানে যাবে, কিন্তু ভুল করেও কি করতে পারবে না, ব্যঞ্জন বর্ণগুলা স্বরবর্ণের জায়গায় গিয়ে বসতে পারবে না। এই ছিল ব্যাপার। তাহলে এখন আমরা কোশ্চেনটা সলভ করি, খুব একটা টাফ কিছু না, সোজা। কিরকম দেখো, ব্যাপারটা হচ্ছে যে এখন তাহলে আমরা কি করব, স্বরবর্ণগুলোকে আলাদা করে সাজাবো নিজেদের মধ্যে, কারণ এরা তো ওর সাথে জগা খিচুড়ি পাকাচ্ছে না, ওরা আলাদা আলাদা থাকতেছে। তাহলে আবার আবার ব্যঞ্জন বর্ণগুলোকে আলাদা করে সাজাবো। কিরকম, ব্যঞ্জন বর্ণ আছে কতগুলা, 7টা। ব্যঞ্জন বর্ণ নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ করবে, 7টা আছে, গেল ওদের জায়গা কয়টা, 7টা। এখন সেম জিনিস আছে কয়টা, এই যে এম আছে 2টা, টি আছে 2টা, এম গেল 2টা, টি গেল 2টা। এই ছিল ব্যাপার। এবার এবার আসতেছে কি, এবার আসবে তোমার এটা গেল ব্যঞ্জন বর্ণ হিসাব। এবার স্বরবর্ণের হিসাব করি। স্বরবর্ণের জন্য জায়গা কয়টা, মোট জিনিস কয়টা, 4টা, ওদের জায়গাও 4টা। সেম জিনিস কি আছে, হ্যাঁ সেম জিনিস আছে, এ আছে 2টা। এই ছিল ব্যাপার। তার মানে এটাই হচ্ছে ওদের কি, আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করা। আশা করি বুঝাইতে পারছি। ব্যাপারটা হচ্ছে ওরা আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করা মানে হলো স্বজাতির সাথে জায়গা পরিবর্তন করতে পারবে বা সজ্জিত হতে পারবে, কিন্তু ভিন্ন জিনিসটার সাথে জায়গা চেঞ্জ করতে পারবে না। উদাহরণ দিয়ে বুঝাইছিলাম এটা। তো ওই ক্ষেত্রে আমরা জাস্ট আলাদা আলাদা করে সাজাবো, স্বরবর্ণগুলোকে আলাদা, ব্যঞ্জন বর্ণগুলোকে আলাদা, তারপরে গুণ করে দিব, তাহলে আমরা মোট সজ্জার সংখ্যা পেয়ে যাব। এই ছিল ব্যাপার। এবার আমরা কোথায় যাব, এবার আমরা যাব অনুশীলনীতে, অনুশীলনীর 8 এর এ নাম্বারটাতে। 8 এর এ নাম্বারটা ছোট্ট একটা পয়েন্ট বুঝাবো। আচ্ছা তাহলে দেখো এবার আমরা আলোচনা করব কি নিয়ে, 8 এর এ নিয়ে। তো আচ্ছা 8 এর এ নিয়ে আলোচনা করার জন্য আমাদের এখানে বলছে যে পারমুটেশন শব্দটা কি বলা হয়েছিল, যে স্বরবর্ণগুলোর স্থান পরিবর্তন না করে পারমুটেশন শব্দটার বর্ণগুলা কত উপায়ে কি করা যায়, পুনর্বিন্যাস করা যায়। এখানে আমরা একটা নতুন শব্দের সাথে পরিচিত হচ্ছি, সেটা হচ্ছে পুনর্বিন্যাস। তো এই ব্যাপারটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করি। তার আগে দেখো পুনর্বিন্যাস জিনিসটা আগে আমরা বুঝি, তারপরে আগাই। ধরে নাও 3টা বর্ণ দেওয়া আছে এ বি সি। এখন তোমাকে বলা হলো এই 3টা বর্ণকে ইচ্ছা মতো তুমি সাজাও, কতভাবে সাজানো চাই।
তাহলে দেখি আমরা কতভাবে সাজানো যায়। আমরা রুল দিয়ে আঁকাবো না, এমনি হাতে কলমেই আঁকাবো। এ বি সি, তাহলে তারপর একটা হচ্ছে এ সি বি, তারপর একটা বি সি এ, বি এ সি, লাস্টেরটা কি সি এ বি, আর হচ্ছে সি বি এ। দেখো এটা তোমরা সবাই বুঝো। তাহলে ব্যাপারটা হচ্ছে যে কি দাঁড়াইলো, যে এ বি সি বর্ণ তিনটাকে কতভাবে সাজানো যাচ্ছে, ওভারঅল মোট 6 ভাবে, 6 ভাবে সাজানো যাচ্ছে। এখন দেখো তাহলে এইটা ওর মোট সজ্জা, এই তিনটা বর্ণকে সর্বমোট এতভাবে কি করা যায়, সাজানো যায়। এখন তাহলে ব্যাপারটা হচ্ছে যে এই যে সাজানো যাচ্ছে, তাহলে এ বি সি এরকম চলে গেল, তাই তো। এখন দেখো তুমি ব্যাপারটা হচ্ছে যে এই সর্বমোট সাজানোগুলোর মাঝে প্রথমে যে আমরা যেটা দিয়ে রাখছিলাম এ বি সি দেওয়া ছিল, তোমাকে এ বি সি দেওয়ার পরে আমি বলছিলাম সাজাও ইচ্ছা মতো, এই জিনিসটাও ইনক্লুডেড কিনা দেখো তো। কথাটা বুঝছো কিনা জানি না, আবারও বলতেছি। ব্যাপারটা হচ্ছে যে এই সবগুলা সজ্জার মধ্যে যেটা দেয়া আছে প্রদত্ত, সেটাও তো ইনক্লুডেড, সেটাও তো একটা সজ্জা। এবিসি নিয়ে তো সেটাও একটা মানে কি বলবো সাজানো। তাহলে এ সহ মোট হয়েছে 6টা, তাহলে এ বাদে কয়টা বলো তো? 5টা না? এ বাদে যতগুলা সেগুলাকে বলা হয় পুনর্বিন্যাস করা। পুনর্বিন্যাস শব্দটা একটু ভাঙো, তাহলে কি দাঁড়াচ্ছে, পুনরায় বিন্যাস করা, অর্থাৎ যা দেয়া ছিল সেটাকে ভেঙে চুরে আবার নতুন কিছু বানানো। এই সবগুলোই ভেঙে চুরে কি করা, নতুন কিছু বানানো। আর এটা ছিল র বা আগে যেটা দেয়া ছিল প্রদত্ত জিনিসটা। অর্থাৎ পুনর্বিন্যাসে যখন র জিনিসটাও থাকে, তাহলে কি করতে হচ্ছে আমাদের, পুনর্বিন্যাস মিনিং হচ্ছে ওকে পুনরায় কতভাবে সাজানো হচ্ছে। মোট যে সাজানোর সংখ্যাটা সেখানকার মধ্যে যেহেতু সেও ইনক্লুডেড, সেহেতু পুনর্বিন্যাস করলে কি করা হচ্ছে, ওকে বাদ দেওয়া হচ্ছে, অর্থাৎ 1 মাইনাস করা হচ্ছে। যতগুলো মোট সজ্জা আসতেছে, সে যেহেতু সে নিজেও একটা সজ্জা, মোট সজ্জা 6টা, সে যেহেতু সে নিজেও একটা, তাহলে পুনর্বিন্যাসে কয়টা, 5টা। ঠিক সেরকম একই কেস করব, মোট সজ্জা কতগুলো হিসাব করব, একটা মাইনাস করব, যেহেতু সে নিজেও একটা সজ্জা, তাহলে আমি পুনর্বিন্যাসটা বা পুনরায় কতভাবে সাজানো যাচ্ছে সেটা আমি পেয়ে যাব। খুব সোজা জিনিস, খুব একটা টাফ না, এটাকে জটিল করার কিছু নাই। এখন দেখো তাহলে এটা মিশাই দিই। পুনর্বিন্যাস জিনিসটা বোঝানোর জন্য এই জিনিসটা উদাহরণ হিসেবে দিলাম এবং বোঝানোর চেষ্টা করলাম। এখন দেখো এই জিনিসটাকে আমরা কি বলছে, সর্বর্ণগুলোর স্থান পরিবর্তন না করে, এটাই বলছিলাম না? হ্যাঁ, সর্বর্ণগুলোর স্থান পরিবর্তন না করে। স্থান পরিবর্তন না করলে কি হবে, ফিক্স হয়ে যাবে, ওদেরকে নিয়ে আমাদের কোনো কাজই নেই। পারমুটেশন শব্দটা হচ্ছে এমন একটা শব্দ সেখানে সবগুলো ভাওয়েলই আছে, এ ই আই ও ইউ সবটাই আছে। আচ্ছা, এই জিনিসগুলো আমি ফিক্স করে ফেললাম, আমাদের ওগুলো নিয়ে আমি সরাবো না। তাহলে কাজ করবো কি নিয়ে, বাকিগুলো নিয়ে। যেহেতু এগুলো সরাবো না, এগুলো নিয়ে তো কাজের কিছু নেই। তাহলে বাকি আছে কয়টা দেখো তো, মোট আছে 11টা, যদি 5টা সরে যায় থাকে 6টা। 6 ফ্যাক্টোরিয়াল। এখন দেখো তো ডাবল আছে কিনা, হ্যাঁ ডাবল আছে। এই যে এখানে টি আছে, সরি সরি সরি, এটা আই এ টিক চিহ্ন না দিয়ে টি দিয়েছিলাম, এটা টি। তাহলে দেখো টি আছে 2টা, তাহলে টিটা কি করতে হবে, ভাগ করতে হবে। 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল মান হয় 720, তাহলে এটা তাহলে হচ্ছে 360। এখন এই যে 360টা সজ্জার মধ্যে এই নিজেও একটা সজ্জা, এখানেও তো সর্বর্ণগুলো ফিক্স বলতেই পারি আমি। তাহলে এখান থেকে কি করতে হবে, জটিল না করি, পুনর্বিন্যাস যেহেতু ও নিজেও একটা সজ্জা, 1 মাইনাস করতে হবে, সিম্পলি রাখি। তাহলে 1 মাইনাস করে দিলাম, শেষ। 359, এটাই হওয়ার কথা। হ্যাঁ, তো এই ছিল ব্যাপার। তাহলে এখন দেখো এইটের এ আমরা শিখে ফেললাম, এইটের এ থেকে শেখার মতো একটাই ব্যাপার, সেটা হচ্ছে যে পুনর্বিন্যাস জিনিসটা কি, সেটা পুনর্বিন্যাস জিনিসটা কি সেটা আমরা বুঝে গেছি। তাহলে এখন এই ব্যাপারটা চলে গেল, এর ব্যাপারটা আমরা শিখে গেলাম। এখন দেখো এইটের বিতে আমি কি বলছিলাম, আগেই একটা বলছিলাম যে এইটের বি বাসার কাজ নিয়েও, তো এইটের বি এর ক্ষেত্রে যে ব্যাপারটা, সেখানে জাস্ট পুনর্বিন্যাস কথাটা যুক্ত করছেন, আর বাকিগুলো সব কিসের সেম, ওই যে উদাহরণ 3 যে সলভ করলাম একটু আগেই, সেটার জি এইচ আর আই এর সেম, ওগুলো সব সেম, খালি জাস্ট কি করছে, পুনর্বিন্যাস ওয়ার্ডটা ইউজ করছে। তাহলে কি মাইনাস করতে হবে বুঝতেই পারতেছো, তাহলে জাস্ট ওই জিনিসটা করে ফেলবা। এইটের বি থাকলো কাজ। এখন দেখো আমরা তারপরে কোশ্চেনে চলে যাই। এরপরে কোশ্চেনটা হচ্ছে 10 এর এ, এটা মিশিয়ে ফেলি, 10 এর এ তে চলে যাই। আচ্ছা, 10 এর এ তে যাওয়ার জন্য পোস্টের শব্দটা সব কয়টা বর্ণকে কত প্রকার সাজানো যাবে, যাতে করে কি হয়, যাতে করে সর্বর্ণগুলো জোর স্থান দখল করে কতগুলো। আচ্ছা, আগে পোস্টের শব্দটা লিখে ফেলি, একটু মিশায় লিখে ফেলি। তাহলে দেখো এইবারে যে আমাদের কোশ্চেনটা সেটা হচ্ছে 10 এর এ। তাহলে আমি যখন যেটা কোশ্চেন ধরবো, আগে বই থেকে কোশ্চেনটা পুরোটা পড়ে নিবা যখন যেটা কোশ্চেন বলবো। তাহলে কোশ্চেনটা আমরা পড়ে নিই, সেটা হচ্ছে কি, পোস্টের শব্দটা সব কয়টা বর্ণকে কত প্রকারে সাজানো যেতে পারে যাতে স্বরবর্ণগুলো কি করবে, জোর স্থান দখল করবে। আচ্ছা, তাহলে দেখো এখানে জায়গা হচ্ছে তোমার বর্ণ কয়টা, 7টা বর্ণ। আমরা ভাওয়েল আর কনসোনেন্টগুলো আলাদা করে রাখছি হিসাবে সুবিধার্থে।
তাহলে 7টা বর্ণ, তো 7টা ঘর যদি তৈরি করি জলদি করে, হ্যাঁ 7টা বর্ণ 7টা ঘর আমরা তৈরি করে ফেলছি। তাহলে জোর স্থানে থাকবে কি কি, স্বরবর্ণগুলো। জোর স্থান আছে কয়টা দেখো তো, এই 1টা 2 নাম্বার 4 নাম্বার 6 নাম্বার। তাহলে জোর স্থান আছে আমাদের 3টা। এখন এই 3টাতে আমাদের কি বসাইতে হবে, স্বরবর্ণ বসাইতে হবে, গেল। আর বাকি জায়গাগুলোতে কি বসবে, মানে ব্যঞ্জন বর্ণগুলো বসবে। আচ্ছা তাহলে দেখো 3টা জায়গা আর 3টা জিনিস, কারণ কি জোর স্থানে বলছে স্বরবর্ণ বসবে, এই যে জোর স্থান 3টা, স্বরবর্ণ 3টা। তাহলে 3টা জায়গায় 3টা জিনিস কতভাবে বসানো যায়, কতভাবে সাজানো যায়, তোমরা চিন্তা করতে পারো এইভাবে 3p3, অথবা যদি তুমি সিম্পলি চিন্তা করো আরো ইজিলি, তোমার যদি 3টা সুবিধার্থ হয় এভাবে 3 ফ্যাক্টোরিয়াল, তাও চলবে। বুঝছো? তাহলে এট লাস্ট আমাদের আসলো স্বরবর্ণগুলো আমরা এই 3টা জায়গায় কতভাবে সাজাতে পারি। 3টা জায়গা 3টা জিনিস আমাকে চুজ করে আমি সাজাতে হবে, 3p3 বা 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে গেল, এই গেল আমাদের স্বরবর্ণের হিসাব শেষ। তাহলে এবার বাকি যে 4টা জিনিস আছে, 4টা যে ফাঁকা ঘর আছে, সেগুলো নিয়ে আমরা চিন্তা করব। তাহলে দেখো 4টা ঘরে আমার কি করতে হবে, 4টা জিনিস বসাইতে হবে। আবারও কি সেম জিনিস না, তাহলে 4টা ঘরে 4টা জিনিস বসাইতে হবে, 4 ফ্যাক্টোরিয়াল শেষ। 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, যা আসবে তাই 144 আসার কথা, 144 না কত আসবে। 4 ফ্যাক্টোরিয়াল মানে হলো 3 ফ্যাক্টোরিয়াল মানে 4 ফ্যাক্টোরিয়াল, তো 24, হ্যাঁ 144 আসবে। এখন দেখো তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের কি ছিল এই, মানে আর হ্যাঁ এইটা শেষে একটা কোশ্চেন দেওয়া আছে, কতগুলোতে ব্যঞ্জন বর্ণগুলো একত্রে থাকবে, এটাকে আমাকে করে দিতে হবে। দেখো দেখো আমরা ইয়াতেই কি বলে তোমার উদাহরণ 3 যে ম্যাথটা করলাম, সেখানে আমরা ম্যাথ করছিলাম যে স্বরবর্ণগুলো একত্রে রেখে কিভাবে করতে হয় সেটা তো দেখাইছি। তাহলে এটাও তোমরা করে ফেলো, বাকি অংশটা ব্যঞ্জন বর্ণগুলোকে কতগুলোতে একত্রে রাখতে হবে। আচ্ছা 8 এর বি করবা, 8 এর পরের অংশটা করতে পারো, 8 এর বি পারলা কিনা ইয়াতে কমেন্ট সেকশনে জানাও। আর হচ্ছে সবচেয়ে বড় জিনিস যেটা জানাবা সেটা হচ্ছে যে এই যে 10 এর এ যে আছে না, 10 এর বি আর সি এই দুইটা নিজে চেষ্টা করবা, বিশেষ করে বিটা, বি আর সি দুইটা চেষ্টা করে আমাকে জানাবা যে কমেন্ট সেকশনে পারলা কিনা। পুরো জিনিসটা দেখার পরে তখন চেষ্টা করো। আর বিটা আমি নিজেই করে দিব অবশ্য, যদি তুমি চাও যে বি করার আগেই তুমি কোশ্চেনটা সলভ করবা, কোশ্চেনটা পড়ে আমি আগে সলভ করে তারপরে ভাইয়ার সলভটা দেখবো, খুব ভালো, তাহলে পজ করে দেখে নিও। আচ্ছা তাহলে দেখো এইবার গেল আমাদের এই কাজ শেষ। আর ফ্ল্যাশব্যাক দেওয়ার মতো কি আছে, তাহলে দেখো আমরা জাস্ট জোরগুলো ভাওয়েলগুলো আর কনসোনেন্টগুলো আলাদা করছি। ভাওয়েল জায়গা কটা দেখছি, 3টা জায়গা, তাহলে 3টা জায়গায় 3টা জিনিস কতভাবে বসানো যায় বসাই দিছি। আর বাকি 4টা জায়গা পূরণ করতে হবে ওদের দ্বারা, তাহলে বাকি 4টা জায়গায় 4টা জিনিস কতভাবে বসানো যায় ওটা বসাই দিছি, গুণ করে দিতে হচ্ছে, তাহলে শেষ, এই ম্যাথ শেষ। এখন তাহলে আমরা কিসে যাবো, এর পরের ম্যাথটাতে। এর পরের ম্যাথটা কি আছে, 10 এর বি, 10 এর বি কে হ্যাঁ সুন্দর একটা ম্যাথ দিছে আর্টিকেল। আচ্ছা এটা মিশাই ফেলি, এ আর টি আই, আচ্ছা আর্টিকেলের একটা ম্যাথ দিছে, সেটা হচ্ছে সবগুলো সেমই থাকতেছে দেখতেছি, এগুলো মিশাই ফেলি, এইটাও মিশাই ফেলি, ভাওয়েল কনসোনেন্টগুলো হয়তো একটু চেঞ্জ আসবে। হ্যাঁ এখন দেখো কি বলছে, প্রশ্নটা পড়ে ফেলো। প্রশ্নটাতে বলছে যে এই যে 10 এর বি নাম্বারে, 10 এর বি নাম্বারে বলছে আর্টিকেল স্বরবর্ণগুলোকে কেবল জোর স্থানে 1 নাম্বার কোশ্চেন, আর বিজোড় স্থানে 2 নাম্বার কোশ্চেন, তাহলে রেখে আর্টিকেল শব্দটাকে কতভাবে কি করা যাবে, সাজানো যাবে। তো এই ক্ষেত্রে যে ব্যাপারটা, তাহলে প্রথমে কি করতে হবে, শুধুমাত্র জোর স্থানে মানে স্বরবর্ণগুলোকে কি করতে হবে, স্বরবর্ণগুলোকে শুধুমাত্র জোর স্থানে রেখে একটা করতে হবে, আর দ্বিতীয়ত করতে হবে স্বরবর্ণগুলোকে বেজোড় স্থানে রেখে। তাহলে দেখো জায়গা তো আছে 7টা, হ্যাঁ এখানেও 7টাই আছে। তাহলে স্বরবর্ণ কি কি আছে একটু দেখে নিই। স্বরবর্ণ আছে এ, আই আর ই, সেমই মনে হচ্ছে, আর বাকিগুলো আছে কনসোনেন্ট। তাহলে দেখো এবার কি বলছে, প্রথমে বলছে জোর স্থান, আবারও আমরা কি করলাম, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ চুজ করা শেষ, বাকিগুলো ব্যঞ্জন বর্ণ। আর এবার জোর স্থান চুজ করাও শেষ, 1 2 এই যে 2 নাম্বার 4 নাম্বার আর 6 নাম্বার সব আমাদের করাই আছে। এখন কি বলছে, স্বরবর্ণগুলোকে জোর স্থানে বসাইতে হবে, কতভাবে সাজানো যায়, আগে নিয়ম হুবহু আগের ম্যাথ। তাহলে দেখো জায়গা তোমার 3টা, জিনিসও আমার কয়টা, 3টা, তাহলে 3টা জায়গায় 3টা জিনিস, 3p3 অথবা 3 ফ্যাক্টোরিয়াল। 3p3 এর মানে 3 ফ্যাক্টোরিয়াল, এগুলো নিয়ে পেঁচানোর কিছু নেই। আর বাকি আছে জায়গা 4টা, 1 2 3 4টা, তাহলে 4টা জায়গায় এই বাকি 4টা জিনিস এখানকার বসাইতে হবে। কোনো ডাবল আছে কি দেখো তো, ডাবল আছে কিনা, আচ্ছা ডাবলটা চেক করি আবার, আর টি সি এল, না কোনো ডাবল নাই, ডাবল থাকলে আমরা ওটা নিয়ে কাজ করতাম, ডাবল নাই, ডাবল না থাকলে ওটা নিয়ে কাজ করতাম, তেমন কিছু নেই। তাহলে আর টি সি এল চলে গেল,
ARTICLE, হ্যাঁ ঠিক আছে। এখন তাহলে চারটা জায়গার মধ্যে চারটা জিনিস বসবে, তাহলে কি হচ্ছে, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল শেষ। আবারও সেম নিয়ম হুবহু। এখানে আসলে প্রথমটাতে ঝামেলা নেই, প্রথমটা আগের মতো হুবহু, একটু আগের মতো। তাহলে ঝামেলা কোথায়, ঝামেলা হচ্ছে দ্বিতীয়টাতে, যে বিজোড় স্থানে রেখে কিভাবে করা যায়। তাহলে এখন দেখি, আচ্ছা তাহলে এই কোশ্চেন যেহেতু সলভ করলাম, এই কোশ্চেনে একটা ফ্ল্যাশব্যাক দিই। ব্যাপারটা কি বলছে, যে আর্টিকেল শব্দটার ভাওয়েলগুলোকে সবসময় কি রাখতে হবে, কেবলমাত্র জোড় স্থানে রাখতে হবে। তাহলে জোড় স্থানগুলো আমরা চিহ্নিত করছি, তিনটা জায়গায় তিনটা জিনিস 3 ফ্যাক্টোরিয়াল, বাকি চারটা জায়গায় এই বাকি চারটা জিনিস কতভাবে রাখা যায়, 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল পেয়েছি, তখন এই দুটো গুণ করে দিছি, গুণ করে দিয়ে আমরা পেয়ে গেছি উত্তর কত হবে। গেল, এইবার আসতেছে তারপরে ম্যাথটা। তারপরে কি বলছে, স্বরবর্ণগুলোকে কেবল কিসে, বেজোড় স্থানে রেখে। তাহলে এখন দেখি বেজোড় স্থান কি কি আছে। এই যে 1 নাম্বার স্থান বেজোড়, 3 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার। গেল, তাহলে দেখো এবার কি আসতেছে, 1 3 5 7। একটু খেয়াল করতো, আগে জায়গা ছিল 3টা, এবার সম্ভাব্য জায়গা কয়টা, 4টা। সমস্যা নাই, কোনো সমস্যা নেই। তাহলে দেখো এই যে এই বেজোড় স্থানগুলোতে কি বসাইতে হবে, ভাওয়েল বসাইতে হবে বা স্বরবর্ণগুলো বসাইতে হবে। তাহলে জায়গা আছে আমার 4টা, জিনিস বসাইতে হবে কয়টা, 3টা। 4টা জায়গায় 3টা জিনিস সাজায় রাখতে বা মানে পারমুটেশন করে রাখতে কিভাবে রাখা যায়, কতগুলো উপায় রাখা যায়। 4p3, 4টা জায়গার মাঝে 3টা জায়গায় তুমি সাজায় গুছায় রাখবা, তাহলে কি হচ্ছে 4p3। গেল, তাহলে এখন দেখো এই কাজটুকু আমার শেষ, এই যেগুলো চিহ্নিত করার কাজ নেই, ওগুলা কাজ আমার শেষ। তার মানে আমার 3টা জিনিস কি হয়ে গেল, বসে গেল, এই 3টা জিনিস বসা হয়ে গেছে। তাহলে জায়গা মোট ছিল 7টা, তুমি 3টা বসাই ফেলছো, আর কয়টা জায়গা আছে, 4টা আছে। 4টা জায়গায় এই 4টা জিনিস কতভাবে রাখা যায়, 4 ফ্যাক্টোরিয়াল, জাস্ট রেখে দাও। এটার উত্তর আসার কথা 576। মজার ব্যাপার হচ্ছে 10 এর এ আর 10 এর বি এর উত্তর দুইটা সেম, মানে সেম উত্তর আসে। আচ্ছা তাহলে এখন দেখো ব্যাপারটা হচ্ছে যে বুঝছো কিনা আমি আবারও বলে দিচ্ছি। প্রথমটা তো বোঝা শেষ, প্রথমটা ফ্ল্যাশব্যাক দেওয়া শেষ। এবার দ্বিতীয়টায় দেখো যে কাজটা আমরা করছি, যেহেতু সলভ হয়ে গেছে, এগুলো বুঝছো। বিন্যাস সমাবেশের সুবিধা একটাই, যে বুঝবে মুহূর্তের মাঝে, এটা বুঝতে কয় মিনিট লাগে, মুহূর্তের মাঝে সলভ করে দেওয়া যাবে। আর যে বুঝবে না তাকে অনেক কষ্ট করেও ব্যাপারগুলো লজিকগুলো ঘাটতে হবে। এটি একটা সুবিধা বা অসুবিধা যেটাই বলো তুমি বিন্যাস সমাবেশে। তাহলে এখন দেখো ব্যাপারটা হচ্ছে, তাহলে আমাদের এখানে ভাওয়েল কনসোনেন্ট আমরা আলাদা করে রাখছিলাম। আমাকে এবার বলছে প্রশ্নের দ্বিতীয় অংশে স্বরবর্ণগুলোকে কেবল বেজোড় স্থানে রেখে। তাহলে আমি বেজোড় স্থান চিহ্নিত করছিলাম, বেজোড় স্থান পাইছি 4টা। 4টা জায়গার মধ্যে 3টা জিনিস কতভাবে রাখা যায়, সাজায় গুছায় রাখতে হবে, মানে হচ্ছে তোমার পারমুটেশন করে রাখতে হবে। এখানে সজ্জাটাও একটা ব্যাপার, এই কারণে পি ইউজ করতে হবে। তাহলে এখন আমরা কি করছি, 4p3 করছি। গেল, কাজ শেষ। এখন তারপরে দেখছি যে এই যে বাকি 4টা জায়গা আছে, 1 2, মানে দেখো এই যে 7টা জায়গার মধ্যে 3টা জিনিস তুমি বসায় ফেলছো। 3টা জিনিস যদি বসায় ফেলো, আর জায়গা কয়টা থাকে, 4টা থাকে। এই 4টা জায়গায় তুমি কি করছো, 4টা জায়গায় এই 4টা জিনিস বসাবা। তাহলে কতভাবে বসানো যায়, 4 ফ্যাক্টোরিয়াল, এই জন্য গুণ করে দিচ্ছি, আর কিছু নেই। এখানে আসলে অত এক্সপ্লেন করার কিছু নেই, এটা জিনিস সোজা, অতটা টাফ কিছু না। তোমরা কাজ হচ্ছে যে 10 এর বিটা বাসা করার কাজ ছিল, যদিও আমি সলভ করেও দিলাম, আর 10 এর সিটা অবশ্যই বাসা করবা, ওটা ইজি। এবার আমরা কিসে চলে যাব, এবার আমরা চলে যাব 12 এ তে। আচ্ছা সেকেন্ড আছে তো, যে 12 এ তে যাওয়ার আগে একটু মুছে ফেলি। আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 12 এ সলভ করব। তো 12 এর কোশ্চেনটা একটু দেখে নেই। 12 এতে বলছে যে সেকেন্ড শব্দটার বর্ণগুলা থেকে একটা স্বরবর্ণ আর দুইটা ব্যঞ্জন বর্ণ নিতে হবে, নিয়ে কতগুলো শব্দ গঠন করা যাবে যদি সর্বদা স্বরবর্ণটা মধ্যম স্থানে থাকে। আচ্ছা আমি একটা জিনিস লক্ষ্য করছি, আমি এখানে এমন এমন কোশ্চেনগুলো চুজ করছি তোমাদের করে দেওয়ার জন্য যেগুলাতে আসলে সমস্যা হয় এবং স্টুডেন্টরা বলে আমাকে ঝামেলা। সোজা সোজা কোশ্চেন, তাও হয়তো দেখা যায় যে থটটা কিংবা থট প্রসেসিংয়ে ঝামেলা হয়। এখানে দেখো প্রশ্নটা সোজাই বলছে যে এখান থেকে তুমি কি করবা, একটা স্বরবর্ণ পিক করতে হবে আর দুইটা কি করতে হবে, ব্যঞ্জন বর্ণ পিক করতে হবে। নেওয়ার পর নেওয়ার পরে কি করতে হবে, 3টা বর্ণ নিয়ে একটা সজ্জা গঠন করতে হবে যেখানে স্বরবর্ণ সর্বদা কি থাকবে, মাঝখানে থাকবে। তো আমরা করে ফেলি, এর আগে ভাওয়েল আর কনসোনেন্টগুলো আলাদা করে ফেলি। ভাওয়েল কি কি আছে, ই আর ও, কনসোনেন্ট আছে এস সি এন্ড ডি, 4 2 6, ঠিক আছে। এখন দেখো কি বলছে, আমার 3 বর্ণের একটা শব্দ লাগবে, তাই তো। তাহলে 3টা ঘর করে ফেলি আমরা, করে ফেললাম। এখন বলছে সর্বদা স্বরবর্ণটা কোথায় থাকবে, মাঝখানে থাকবে। আচ্ছা
তাহলে দেখো এই যে মাঝখানের ঘরটা, এই মাঝখানের ঘরটার জন্য অপশন কি কি আমার, ই একটা অপশন আর ও একটা অপশন। কারণ কি আমাকে বলেই দিছে হয় মানে এখানে সবসময় কি রাখতে হবে, সর্বর্ণ রাখতে হবে। তাহলে আমার অপশন দুইটা, হয় ই রাখবো না হয় ও রাখবো। তাহলে এর জন্য আমার কাজ শেষ, অপশন আমার দুইটা চলে গেল। এখন এই দুইটা নিয়ে আমরা কাজ করব, তাই তো। এখন দেখো এই দুইটা ঘরে কে বসবে, ব্যঞ্জনবর্ণ বসবে। ব্যঞ্জনবর্ণ আছে কয়টা, চারটা। এখন ব্যাপারটা হচ্ছে যে এই দুইটা ঘরে তুমি ব্যঞ্জনবর্ণ বসাবা, চারটা জিনিস থেকে দুইটা জিনিস তুলে এনে এখানে বসাবা। এখন শুধু কি বসাবা, এখানে তোমাকে সাজাইতে হবে না, কিংবা মনে করো যে এখানে তো পারমুটেশন যেহেতু করতেছি সজ্জাটাও কাজে লাগবে। তাহলে ব্যাপারটা হচ্ছে এখানে কি হবে, ও সরি, আচ্ছা সরি ফর দ্য ইন্টারাপশন। যাই হোক আমরা এবার কাজ করি। তো ব্যাপারটা হচ্ছে যে এইটার জন্য অপশন কয়টা দাঁড়ালো, দুইটা। এখন এই দুই ঘরের জন্য অপশন কয়টা সেটা আমরা হিসাব করবো, তাই তো। তাহলে এখানে চারটা জিনিস আছে, চারটা জিনিস থেকে দুইটা জিনিস নিয়ে এখানে সাজায় রাখতে হবে। কতভাবে রাখা যায়, 4p2, চারটা জিনিস থেকে দুইটা। তাহলে দেখো 4p2, এটা দাঁড়াচ্ছে উত্তর হবে 24। এই ছিল ব্যাপার। দেখো এখানে ফ্ল্যাশব্যাক দেওয়ার মতো তেমন কিছু নাই। আচ্ছা এর কি কোনো, না আর কোনো অপশন নেই। হ্যাঁ এখন দেখো এই প্রশ্নে বলা হয়েছিল সেকেন্ড শব্দটা থেকে তোমাকে স্বরবর্ণ একটা নিতে হবে আর ব্যঞ্জনবর্ণ নিতে হবে দুইটা, নিয়ে তিন বর্ণের একটা শব্দ গঠন করতে হবে, যেটার মাঝখানে সবসময় কে থাকবে, স্বরবর্ণটা থাকবে। তাহলে আমরা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ভাগ করে ফেলছি, ভাগ করে ফেলার পরে তারপর তিনটা এই যে বক্স তৈরি করছি। মাঝখানের জন্য অপশন দেখছি আমরা দুইটা, আর দুই ঘরের জন্য এই চারটা থেকে যদি দুইটা নিতে চাই তাহলে কতভাবে নেওয়া যাবে, 4p2, জাস্ট দুইটা জিনিস গুণ করে দিছি, এইভাবে আমাদের চলে আসছে। তো এই ছিল আমাদের 12 এর সমাধান। এবার আমরা কোথায় চলে যাব, এবার আমরা যাব 12D তে। 12BC, আচ্ছা এগুলা তোমাদের মানে দেখার কাজ আর কি, 12BC লিখলে পরের কথা। আচ্ছা এইখানে একটু বাসার কাজগুলো লিখে রাখি। 8 এর বি লিখছি, আর কি ছিল জানো, 10 এর BC। আচ্ছা এবার করবো আমরা 12D। 12D শব্দটা হচ্ছে ইকুয়েশন। ইকুয়েশনে কি বলছে, সর্বপ্রথম প্রতিবার চারটা বর্ণ নিয়ে শব্দ গঠন করো। আচ্ছা এখানে দেখো কি বলছে, এগুলা লাগবে না। এবার বলা হয়েছে যে ইকুয়েশন শব্দটা থেকে তুমি চারটা বর্ণ নিয়ে একটা শব্দ গঠন করবে। আচ্ছা চারটা বর্ণ নিয়ে শব্দ গঠন করবে, ভালো কথা। তারপরে সেখানে কিউ থাকবে কিন্তু এন থাকবে না, আশা করি এটাই বলছে। হ্যাঁ কিউ থাকবে কিন্তু এন থাকবে না। আচ্ছা যে থাকবে না তাকে নিয়ে তো হিসাবই নেই, তাকে পুরোপুরি বের করে দাও, হিসাব থেকেই বাদ দিয়ে দাও, শেষ। এন থাকবে না, একে হিসাব থেকে বাদ দিয়ে দাও, শেষ, কাজ শেষ, আর কোনো কিছু নেই, বুঝছো। ও ও বলছে যে কিউ থাকবে, আচ্ছা কিউ থাকবে সমস্যা নেই, তাকে আমরা রাখবো, কিন্তু এন থাকবে না। এন যদি না থাকে ওকে হিসাব থেকে বাদ দিয়ে দিই, যা হবে তাই। এবার দেখো বলছে ইকুয়েশন শব্দটা থেকে চারটা বর্ণ নিব, তাহলে চারটা বক্স করি আমরা। এই গেল আমার চারটা বর্ণ নিয়ে শব্দ গঠন করবো। এখন বলছে কিউ থাকবে কিন্তু এন থাকবে না। এন না থাকার ব্যাপারটা ক্লিয়ার। কিউ যে থাকবে, কিউ কয় জায়গায় থাকতে পারে দেখো তো, 1 2 3 4। কিউ কি চার জায়গায় থাকতে পারে না? তুমি এভাবে চিন্তা করতে পারো, আবার এভাবে চিন্তা করতে পারো যে 4p1 আর কি, 4p1 এর মানে তো 4ই আসবে। একটু দেখি আমি, হ্যাঁ হ্যাঁ একই জিনিস। দেখো ব্যাপারটা হচ্ছে তুমি এভাবে চিন্তা করতে পারো যে কিউ এর জন্য অপশন হলো চারটা, হয় এখানে বসবে, না হয় এখানে বসবে, না হয় এখানে বসবে, না হয় এখানে বসবে, গেল। আবার তুমি এইভাবে চিন্তা করতে পারো যে চারটা, এই যে চারটা গ্যাপ আছে, একটা জিনিস বসাবো, সাজায় বসাতে গেলে 4p1 কতভাবে বসানো যায়, একই জিনিস, বুঝছো, যেভাবে তুমি চিন্তা করো। তাহলে আমাদের কিউ এর কাজ শেষ, কিউ এর জন্য আসলো কয়টা, চারটা। আচ্ছা তাহলে তুমি কি হলো বলো তো, কিউ বসায় ফেলছো, কিউ বসায় দিলা। কিউ মনে করো যে কোনো একটা জায়গায় বসলো, ধরে নাও এই জায়গায় বসলো, তুমি যে কোনো জায়গায় বসাইতে পারো। আচ্ছা কিউ যে বসলো, তাহলে বাকি থাকলো কয়টা জায়গা, আরো তিনটা জায়গা। একটা জিনিস বসছে, চারটার মাঝে একটা বসছে, বাকি থাকলো আরো তিনটা জায়গা। এই যে তিনটা জায়গা, তাহলে এই তিনটা জায়গায় কি কি বসাইতে পারো তুমি, এইগুলো বসাইতে পারো না, দেখো তো কি কি বসাইতে পারো, ই বসাইতে পারবা, ইউ বসাইতে পারবে, এ বসাইতে পারবা, টি আই ও, এগুলো বসাইতে পারবা। এগুলো তোমার কি অপশন বাকি তিনটার জন্য। তাহলে যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে যে এই 1 2 3 4 5 6 ছয়টা জিনিস থেকে আমার নিতে হবে তিনটা জিনিস। ছয়টা জিনিস থেকে তিনটা জিনিস কতভাবে নেওয়া যায়, যদি আমি সাজায় নিতে চাই তাহলে হচ্ছে 6p2,
যা আসবে সেটাই হচ্ছে এদের উত্তর। বুঝছো? ব্যাপারটা হচ্ছে আবার বলি আমি, সলভড কিন্তু, কোশ্চেন কিন্তু সমাধান শেষ, আর তেমন কিছু এখানে বলার মতো নাই। আচ্ছা, প্রশ্নটা বলছিল যে কিউ থাকবে কিন্তু এন থাকবে না। এন যদি না থাকে ওকে আগেই হিসাব থেকে বাদ দিয়ে দিছি, ওই যে বাদ চলে গেছে, আউট। এখন আসতেছে কিউ রাখতেই হবে। আচ্ছা, কিউ যদি রাখতেই হয় তাহলে কিউ তো এই চারটা জায়গায় রাখতে গেলে কত, চারটা অপশন, এই যে চারটা লিখে ফেলছি। কিউ এর কাজ শেষ, বাকি ঘরগুলোর কাজ এবার। বাকি ঘরগুলোর কাজ, কিউকে তুমি এখানে বসাতে পারো যা ইচ্ছা, এইখানে যেখানে যে কোনো একটা জায়গায় বসানো, কোনো সমস্যা নেই। তাহলে এখন দেখো বাকি তিনটা জায়গায় তোমার অপশন কয়টা, 1 2 3 4 5 6, ছয়টা জিনিস থেকে তুমি তিনটা জিনিস নিয়ে সাজায় রাখবা। কতভাবে রাখতে পারো, 6p3, ওই জন্য আমি লিখলাম 6p3, 6p3 ইন্টু 4, এটাই হচ্ছে এই প্রশ্নটার উত্তর। এটা ছিল কত, 12D। এবার আমরা কিসে যাব, এবার আমরা যাব 14A-তে। আচ্ছা, 14A-তে একটু অন্যরকম ব্যাপার, আমি আগে বোর্ডটা একটু সাজায় ফেলি। হ্যাঁ, আচ্ছা দেখো, এই ছিল 14A। 14A-তে কি বলছে প্রশ্নটা আমরা করে ফেলি। 14A-তে বলছে যে একজন লোকের একটা সাদা, দুইটা লাল আর তিনটা সবুজ পতাকা আছে। একটা সাদা, দুইটা লাল আর তিনটা সবুজ পতাকা আছে। সবুজ পতাকা থাকার পরে বলছে যে একটার উপর আরেকটা সাজানো চারটা পতাকা নিয়ে সে কতগুলো বিভিন্ন রকমের সংকেত তৈরি করতে পারবে। মানে কিরকম, মানে একটার উপর আরেকটা সে সাজাবে, একটার উপর না, একটার উপর আরেকটা সাজাবে। মনে করো এখানে এই যে চারটা পতাকা, তো এখানে মনে করো যে সবুজটা দিছে, এখানেও সবুজ দিছে, এখানে সাদা দিছে, এখানে লাল দিছে, এরকম বিভিন্ন সজ্জা নিয়ে সে কি তৈরি করবে, সংকেত তৈরি করবে। তো বলা হয়েছে সে এই যে এতগুলা পতাকা তাকে দেওয়া হয়েছে, চারটা করে নিয়ে যদি সংকেত করতে দেওয়া হয় তাহলে সে কতগুলো সংকেত তৈরি করতে হবে। এখন দেখো এইখানে প্রথম যে রিয়ালাইজেশনটা সেটা হচ্ছে, দেখো চারটা নেওয়ার মাঝে বিভিন্ন রকম মতামত আসবে না, কিরকম, দেখো তুমি হয়তো বললা যে আমি তিনটা সবুজ নিব আর একটা লাল নিব, কিন্তু আমি বললাম যে না, আমি একটা সাদা নিব, দুইটা লাল নিব, একটা সবুজ নিব, এভাবে বলতে পারি। আরেকজন বলবে যে দুইটা লাল নিব আর দুইটা সবুজ নিব, আমি সাদা নিবই না। তো ব্যাপারটা হচ্ছে যে এক একজনের এক একটা মতামত আসবে। তাহলে আমরা এখন চেষ্টা করি যে সবগুলা মতামত আমরা সাজাইতে পারি কিনা, কত রকম ভাবে সাজানো যায়। তাহলে সেটা করতে পারলে কি হবে, সেটা করতে পারলে তখন আমরা বুঝতে পারবো যে মোট কতভাবে সংকেতগুলো তৈরি করা যাবে। তো নিয়ে ফেলি আমরা, এই মনে করো এটা সাদা, এটা লাল, এটা সবুজ আর এটা উপায় সংখ্যা। তাহলে সাদা, এইটা করার সোজা ওয়ে হচ্ছে, বা সোজা ওয়ে বা সিস্টেমেটিক্যাল ওয়ে এইভাবে করলে সুবিধা হয়, আমি এইভাবে করতাম। মানে কি, এইখানে সাদা লেখার পাশে এই চিহ্ন এই ব্র্যাকেট দিয়ে কতগুলো আছে এটা লিখে নাও, লাল লেখার পরে কতগুলো আছে লিখে নাও, সবুজ লেখার পরে মোট কতগুলো আছে লিখে নিলাম। লিখে নেওয়ার পরে তাহলে আমার এখানে হিসাব করতে সুবিধা হবে খুব। আর এখানে আমরা উপায় লিখবো, উপায়গুলো পরে লিখবো, সমস্যা নেই। তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে আমার মূলত এখানে কাজ হচ্ছে এইখানে যে উপায়গুলো লিখবো, কিভাবে কিভাবে সাজানো যায়, এই উপায়গুলো যাতে ঠিকভাবে লিখতে পারি। এইগুলো যদি তুমি কোনো একটা মিস না করো তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো মনে করো আমি কি করলাম, এইটা নিলাম না, এইটা না নিয়ে কিভাবে সাজানো যায় দেখো, এটা যদি না নেই তাহলে এখান থেকে আমি একটা নিতে পারি, এখান থেকে তিনটা নিতে পারি, গেল। আবার এখান থেকে আমি নিলাম না, এখান থেকে কি নিতে পারি, দুইটা নিতে পারি, আবার এখান থেকে দুইটা নিতে পারি। আমার মোট কয়টা মিলাইতে হবে, চারটা, কারণ আমাকে বলাই হয়েছে চারটা পতাকা দিয়ে কতগুলো সংকেত তৈরি করা যাবে। তাহলে দেখো এই যে আমি 3 একে 4, 2 2 4, এই যে মিলাই ফেলাম। আর দেখো আর কোনো অপশন নাই, তুমি যদি এখানেও 0 দাও, এখানেও 0 দাও, এখানে 3 দাও, হচ্ছে না। চারটা পতাকা লাগবে, তিনটা পতাকা হচ্ছে, তার মানে এখানে 0 দিয়ে এখানে 0 দেওয়ার অপশন নাই, চলে গেল, এটা সম্ভব না। তাহলে এটা বাদ, এটা বাদ, এটা বাদ, গেল। তাহলে দেখো আমাদের এইখানে 0 দিয়ে আর কোনো অপশন নাই, আর কোনো কাজ করার মতো নেই। 0 দিয়ে 1 দিয়ে করছি, 0 দিয়ে 2 দিয়ে করছি, 0 দিয়ে করা যাচ্ছে না, তাই শেষ। এবার এখানে 1 দিয়ে কাজ করব, এই যে 1 দিলাম। দেখো এখানে যদি 1 দিই, এখানে 0 দিলেও করা যাবে। কিভাবে দেখো, এইখানে 1 দিলাম, এখানে 0 দিলাম, 0 দেওয়ার পরে এইখানে যদি 3 দেই তাহলে 3 আর 1 কত হচ্ছে, 4 হচ্ছে। আবার এখানে 1 দিলাম, এখানে 1 দিলাম, তাহলে 2 2, এখানে 1 দিলাম, এখানে 2 দিলাম, 1, আর কোনো অপশন নেই। দেখো কাজটা আমি সিস্টেমেটিক্যাল করছি, কিরকম, 0 দিছি এখানে প্রথমে, এখানে দুইটা অপশন, হয় 0 দিবা না হয় 1 দিবা, এগুলো আসলে একটু লজিক্যালি করা যায়। 0 দিলাম তারপরে 1 দিছি, তাহলে প্রথমে 0 কেস, তাহলে এখানে 0 দেওয়ার পর এখানে 0 দেওয়া যাচ্ছে না, কারণ 0 দিয়ে মিলতেছে না, তাহলে কোথা থেকে 1 থেকে দিব, এখানে 0 1 দিলাম, 0 2 দিলাম, শেষ। 1 2 আর অপশন নাই, গেল, শেষ।
এবার এখানে 1 দিছি, 1 দিলে 0 দেওয়া যাচ্ছে, তাহলে দিলাম, তারপরে 1 0 দিলাম, 1 1 দিলাম, 1 2 দিলাম, আর কোনো অপশন নেই, শেষ। এখানে তো তুমি 2 দিতে পারতেছো না, আর কোনো ঝামেলা নেই। অর্থাৎ এখানে আমাদের সাজানোটাই হচ্ছে, মানে আমি সাজাতে পারতেছি কিনা সেটা হচ্ছে মেইন কথা। তাহলে এটা সাজাবে কেমন, সাজানো নিয়ে আর কথা না বলি, এই জিনিসটা তোমাদের দায়িত্ব, কিভাবে সাজাতে হবে অন্তত সেটা করতে পারতে হবে তোমাদের। তাহলে দেখো এবার আমরা কি করব, উপায় কতগুলা সাজানো সেটা দেখব। তাহলে দেখো এখানে 4টা পতাকা হয়েছে, 4টা পতাকার মাঝে 3টা সেম, এই যে সবুজ। তাহলে দেখো আমরা কি করছিলাম একটু মনে করো, 4টা বর্ণের মাঝে যদি 3টা সেম হইতো কি করতাম আমরা, 4 ফ্যাক্টোরিয়াল, কারণ মোট বর্ণ 4, আর 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতাম, 4 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল করতাম, কারণ 3টা জিনিস সেম। এখানেও সেম কাজ করতে হবে। তাহলে এখানে মোট জিনিস 4টা, 4 ফ্যাক্টোরিয়াল, আর সেম হয়েছে 3টা, তাহলে এখানে 3 ফ্যাক্টোরিয়াল। লেখা না বোঝা গেলে সমস্যা নাই, জিনিসগুলো শুনতেছো তো কি হচ্ছে। এখানে 4টা জিনিস, সরি হ্যাঁ, 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। এখানেও কি হবে, বাকিগুলো তোমরাই বসাতে পারবা, 4 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। এখানে কি হবে, এখানে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এখানে কি হবে, এখানেও সেম 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। জাস্ট একাধিক থাকলে সেটা কি করতেছি আমরা হিসাবে নিচ্ছি, হিসাবে নেওয়ার পর যত উপায় আছে উপায়গুলো নির্ণয় করে ফেলাম। উপায় নির্ণয় করার পর এগুলো মান লিখে যোগ করবা, যা আসার আসবে। 38 আসার কথা, 38টা বইয়ে থাকবে, হ্যাঁ 38ই আসবে, গেল। তাহলে বুঝো ব্যাপারটা, সেটা হচ্ছে কি ছিল এখানে, এখানে আমাদের অঙ্কটা করা শেষ। এবার আমরা ফ্ল্যাশব্যাক দেই কি করছি। সেটা হচ্ছে স্ট্র্যাটেজিটা ছিল আমাদের এরকম, যেখানে যেহেতু বিভিন্ন মতামত আসতেছে, অর্থাৎ কেউ বলতেছে 3টা এখান থেকে নিব, একটা এখান থেকে নিব, কেউ বলছে এখান থেকে 2টা, এখান থেকে একটা, এখান থেকে একটা, যেহেতু বিভিন্ন মতামত আসতেছে সব মতামতগুলো আমার গ্যাদার করতে হবে। এই গ্যাদার করে ফেলছি চার্টের মধ্যে। গ্যাদার করার পরে জাস্ট সিম্পল লজিক, আমাদের যে সাজানোর যে লজিকগুলো আমি বর্ণের উদাহরণ দিয়ে বুঝাইছি, সাজানোর যে লজিক সেই অনুযায়ী আমরা লিখে ফেলছি। লিখে ফেলার পর এখন সবগুলো বইয়ে যোগ যদি করি তাহলে আমি অ্যান্সারটা পেয়ে যাব। এই ছিল, এর বেশি কিছু না। এবার আমরা কোথায় চলে যাব, এবার আমরা 15 এতে চলে যাব। 15 এ হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি আসা কোশ্চেনগুলোর মাঝে একটা। এটা তুমি এইচএসসি বলো, ইউনিভার্সিটি বলো কিংবা ভার্সিটি বলো, এই জিনিস প্রচুর আসে। তাহলে এবার আমরা সেখানে চলে যাই, 15 এ। তাহলে দেখো 15 এতে কি বলছে, বিএসসি স্টুডেন্টদের কথা বলছে, আর কার কার যেন কথা বলছে। তাহলে দেখো বলছে যে 14 জন, এই 15 এ 14 জন আইএসসি স্টুডেন্ট আছে, হ্যাঁ 10 জন বিএসসি স্টুডেন্ট আছে। দেখো বলছে যে 14 জন বিএসসি স্টুডেন্ট আইএসসি স্টুডেন্ট আছে, আর 10 জন বলছে বিএসসি স্টুডেন্ট আছে। থাকার পরে প্রশ্নটা তোমরা নিজেরা ম্যানুয়ালি করে নাও, আমি তাও বলতেছি ভিডিওতে। বলছে যে এই 2 জন বিএসসি ক্লাসের ছাত্রকে পাশাপাশি না বসতে দিয়ে এতজন আইএসসি আর এতজন বিএসসি ক্লাসের স্টুডেন্টদেরকে কিভাবে পরীক্ষা নেওয়া যায় বা কিভাবে বসানো যায়। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, এক লাইনে সাজানো যায় কথা বলছে, এক লাইনে সাজানো যায়। আমি জিনিসটা তোমাদের বোধগম্য করার জন্য একটা ছোট্ট উদাহরণ দিই। কিরকম, মনে করো 10 জন এই কলেজ লেভেলের স্টুডেন্ট আছে, আর এখানে 14 জন স্কুল লেভেলের স্টুডেন্ট আছে, 14 জন। এখন তোমাকে এটাতে কোন একটা কোচিং এ আমি পড়াচ্ছি কিংবা কোনো টিচার পড়াচ্ছে, তো তিনি এখন পরীক্ষা নেবে, সাপ্তাহিক পরীক্ষা। তিনি এখন চাচ্ছে যে এই যে কলেজের স্টুডেন্টগুলা স্কুলের স্টুডেন্টদের মানে কোশ্চিন অতটা হার্ড হয় না, কিংবা তারা নিজেদের সাথে একে অপরের সাথে মানে যোগাযোগ করতে চায় না বা একে অপরের হেল্প নেয় না। হেল্প নিতে চায় কারা, কলেজেরা। আমি জাস্ট কথার কথা বলতেছি। তাহলে এখন তাদেরকে কি করতে হবে, তাদের মাঝখানে অন্য কাউকে গেটিস হিসেবে বসাইতে হবে, মানে অন্য কাউকে বসাইতে হবে যাতে করে তারা একে অপরে না বসে। কিরকম, মনে করো আমি এখানে একটা কলেজের স্টুডেন্ট বসাইছি, তার পিছনে একটা কলেজের স্টুডেন্ট, তাহলে এরা তো দুজন দেখা দেখি করবে বা কথাবার্তা বলবে। আমাকে কি করতে হবে, এদের দুইজনের মাঝে কিসের স্টুডেন্ট, অন্য লেভেলের স্টুডেন্ট অর্থাৎ স্কুলের স্টুডেন্ট কি করতে হবে, ঢুকাইতে হবে। এই ছিল ব্যাপার। এখানেও ওই জিনিসটাই বলছে, 10 জন বিএসসি ক্লাসের স্টুডেন্টকে মানে একটার পরে আরেকটা যাতে বিএসসি না থাকে, মাঝখানে গেটিস হিসেবে যাতে অন্য কিছু থাকে, এইভাবে আমার কি করতে হবে, সাজাইতে হবে। সাজানোর পরে ওয়ে কতগুলো বা কতভাবে সাজানো যাবে। তো আমি উদাহরণটা বুঝাইতে পারছি কিনা আবারও বলতেছি, যে 10 জন কলেজের স্টুডেন্ট আছে, 14 জন স্কুলের স্টুডেন্ট আছে। তোমার টিচার চাচ্ছে যে কলেজের স্টুডেন্টগুলোকে একটার পর আরেকটা সাজাবো না আমি, মাঝখানে স্কুলের স্টুডেন্ট একটা হোক, 2টা হোক, 3টা হোক, যতগুলো হোক ইচ্ছা আমার ঢুকাবো। তো কতভাবে এই কাজটা করা যায়, তো দেখি আমরা কতভাবে করা যায়, তুমি চিন্তা করো। আচ্ছা আগে আমি বইটাই বলে দিচ্ছি, মুখে বলার থেকে এখানে ম্যাথে করে দেওয়াটা সবচেয়ে বেশি ভালো হবে। তাহলে দেখো মনে করো
মনে করো 3টা স্টুডেন্ট আছে। আচ্ছা, 3টা স্টুডেন্টের আশেপাশে কতগুলো জায়গা আছে বলো তো? 4টা না? কিভাবে আমি দেখাই। এইখানে একটা জায়গা, এইখানে একটা জায়গা, এখানে একটা জায়গা, এখানে একটা জায়গা। তাহলে 1 2 3 4টা জায়গা আছে। 3টে স্টুডেন্টের সামনে পিছনে সব মিলে, আশেপাশে সব মিলে কতগুলো জায়গা থাকতেছে? 4টা। আচ্ছা, আমি যদি 14টা স্টুডেন্ট বসাই তাহলে এদের আশেপাশে জায়গা কতগুলো থাকবে? 15টা। কিরকম? এখানে মাঝখানে মাঝখানে একজন 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 করে বসবে, সামনে একটা থাকবে, আর হচ্ছে মানে হিসাব করে দেখিও, তোমার যদি একান্ত সন্দেহ হয় 15টাই জায়গা হবে। মানে বুঝাবো কি করে? দেখো, সবগুলোর সামনে একটা করে টিক যদি তুমি চিন্তা করো, তাহলে এই 3টার সামনে একটা করে টিক, 3টা, আর লাস্টে একটা টিক, 14, 4টা। এরকম একটা বেশি আসবে। সিম্পল লজিক, এটা নিয়ে আর কথা না বলে। তাহলে দেখো, 14 জন আইএসসি স্টুডেন্টকে আমি যদি পরপর বসাই, তাহলে সামনে পিছনে সব মিলে, আশেপাশে সব মিলে জায়গা থাকবে মোট কয়টা? 15টা। থাকলো 15টা জায়গা। এখন এই যে 15টা জায়গা, তাহলে দেখো এইখানে মনে করো আইএসসি গুলো এইভাবে বসাইছি, এই যে আইএসসি, এটাও আইএসসি, এটাও আইএসসি বসাইছি। আইএসসি গুলো বসানোর পরে এখন ওদের মানে মাঝখানে মাঝখানে বা সামনে পিছনে সব মিলে জায়গা আছে 15টা। এই 15টা জায়গায় তুমি যদি যে কোনো একটা জায়গায়, 15টা জায়গার মাঝে যে কোনোটাতে কিংবা সবগুলোতে যদি তুমি এই বিএসসি স্টুডেন্টগুলো বসাও, তাহলে দেখবা কেউ পরস্পর পাশাপাশি বসে নেয়। কীরকম, কথাটা বুঝছো কিনা জানি না, আবারও বলতেছি। দেখো, আইএসসি স্টুডেন্টগুলো এইভাবে বসছে, এমনভাবে বসছে যে একজনের মাঝে একটা করে গ্যাপ, একটা করে গ্যাপ, একটা করে গ্যাপ। তাহলে দেখো তো, তুমি যতগুলো এখানে স্টুডেন্ট বসাও, এখানে একটা বসালে, এখানে একটা বসালে, তাহলে সবসময় তো মাঝখানে কে না কে থাকতেছে? আইএসসি থাকতেছে। আইএসসি থাকা মানে 2জন বিএসসি কে পরপর বসতে পারতেছে? পারতেছে না। এইটাই আমাদের স্ট্র্যাটেজি, যে কি করব আমরা, এই তোমার আইএসসি স্টুডেন্টগুলোকে বসাবো আগে, বসানোর পরে তারপরে কি করতে হবে, বসানোর পরে সেগুলো সামনে পিছনে জায়গা কত সেটা মুখ হিসাব করতে হবে। এখানে আমরা বিএসসি স্টুডেন্ট যাদেরকে আলাদা রাখতে হবে, যাদেরকে পাশাপাশি বসানো যাবে না, যারা দেখাদেখি করে কিংবা যাদের টেন্ডেন্সি সেরকম, তাদেরকে কি করতে হবে, এই মাঝখানগুলোতে বসাইতে হবে। এখন তাহলে দেখো, মাঝখানগুলোতে যদি বসাও, মনে করো তুমি এখানে বসাও নেই, এখানে বসাও নেই, এখানে বসাইছো, এখানে বসাইছো একটা, আচ্ছা এখানে বসাইছো, এখানে বিএসসি স্টুডেন্ট একটা বসাইছো, এখানে একটা বিএসসি বসাইছো, এখানে একটা বিএসসি বসাইছো। তাহলে দেখো, এদের মাঝখানে 2জন আইএসসি, সমস্যা তো নাই। 2জন থাকতে পারে, 3জন থাকতে পারে, আরো বেশি থাকতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু বিএসসি স্টুডেন্ট তো পরপর হয়নি, এটাই আমাদের উদ্দেশ্য ছিল। এই ধরনের ম্যাথগুলা এভাবে করতে হবে। এখন তুমি যদি তাও ভুলে যাও যে ভাই আমি মানে অনেকদিন পরে কাজটা ভুলে গেছি, তাহলে একটা মনে রাখার টেকনিক এভাবে মনে রাখতে পারো, যে যে বেশি থাকবে তাকে গেটিস হিসেবে ইউজ করতে হবে, নাহলে সম্ভব না। হয় বেশি থাকবে, না হয় মানে সমান থাকবে, এরকম হবে, কম হবে না। তো দেখো, আচ্ছা ওই কেস না যায়, আমরা সবসময় বেশিরভাগ সময় আমি যতদূর দেখছি সবসময় গেটিস যারা থাকে তারা বেশি থাকে, অর্থাৎ এই 14 জন, অর্থাৎ যে বেশি থাকবে তাকেই কি করতে হবে, তাকে আগে সাজায় নিতে হবে, তাকে আগে সাজায় নেওয়ার পরে তার সামনে পিছনে জায়গা খুঁজতে হবে। এটা মাথায় রাখিও, এটাই হবে, ব্যতিক্রম নাই বলা যায়। তাহলে গেল তোমার কি হচ্ছে, 14 জন এসসি স্টুডেন্ট, তাহলে বেশি এরা, এরা গেটিস, এদেরকে আগে আমরা সাজাইতে হবে। গেটিস তোমরা বুঝো কিনা জানি না, গেটিস ওয়ার্ডটা আমরা আঞ্চলিকভাবে এটা ইউজ করি। মনে করো দরজার নিচে বা ইয়ার নিচে কোনো জায়গায় যদি গ্যাপ পড়ে, তখন মানে ওইটা কি হয়, একটু ভার দিলে আপ ডাউন করে, সেইটা আটকানোর জন্য নিচে কোনো একটা জিনিস দেওয়া হয়, এইগুলোকে বলা হয় গেটিস। আমি জাস্ট ওই ওয়ার্ডটা এখানে ইউজ করছি। অফ টপিক, বাদ দাও, এটা বাদ দিলাম। তাহলে দেখো, আমি কি বলছি, যারা গেটিস বা যারা বেশি থাকবে তাদেরকে আগে আমার সাজায় নিতে হবে। আমি 14 জন আইএসসি স্টুডেন্টকে সাজা নিছি, জায়গা পাইছি কয়টা? 15টা। 15টা জায়গায় এই 10জন বিএসসি স্টুডেন্টকে যদি বসাইতে চাই, তাহলে কতভাবে বসানো যাবে? 15P10। পি কেন আসলো? কারণ এই বিএসসি স্টুডেন্টগুলো নিজেদের মধ্যে সাজতে পারে বা সাজানো হইতে পারে। তাহলে কি হচ্ছে, 15P10 গেল। এখন দেখো, আবার তুমি যাদেরকে গেটিস হিসেবে ইউজ করছো, এই যে আইএসসি, এখানে আইএসসি, এখানে আইএসসি, এরা নিজেদের মধ্যে সাজতে পারে না, এরা নিজেদের মধ্যেও তো মানে সজ্জা হইতে পারে। কিরকম, এখানে মনে করো 3জন আছে, এইটা হচ্ছে এ স্টুডেন্ট, আইএসসির স্টুডেন্ট কিন্তু এ, এটা হচ্ছে বি স্টুডেন্ট, আইএসসির স্টুডেন্ট কিন্তু বি, এটা হচ্ছে সি স্টুডেন্ট, আইএসসির স্টুডেন্ট কিন্তু সি। এ বি সি কতভাবে সাজানো যায়? 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক সেরকম আইএসসি স্টুডেন্ট আছে 14টা, কতভাবে সাজানো যাবে? 14 ফ্যাক্টোরিয়াল। এই ছিল উত্তর। দেখো, এটা আমি সোজা সাপটা বলে দিতে পারতাম যে এইভাবে করতে হয়, তাও আমি যতদূর সম্ভব, যতটা সম্ভব চেষ্টা করছি বুঝাইতে। হয়তো বা একটু বেশি সময় নিয়ে ফেলছি কিংবা একটু বিরক্ত করে ফেলছি, তবে অ্যাট লাস্ট জিনিসটা আমার কাছে মনে হয় যে বুঝাইতে পারছি। দেখো, তাহলে আমাদের সমাধান শেষ, এখন আমরা ফ্ল্যাশব্যাক দিব যে কি করছি।
যাকে গেটিস হিসেবে নিতে হবে তাকে আগে সাজায় নিতে হবে, সাজায় নিছি, সাজায় নেওয়ার পর আশেপাশে জায়গা দেখছি কয়টা, 15টা জায়গা আমার আছে, 10 জন বসানো যায় কিভাবে, তাহলে 15p10 বলে দিছি। আর এরা যে 14 জন বসছে এরা নিজেদের মধ্যে সজ্জিত হতে পারে, তাহলে 14 ফ্যাক্টরিয়াল, শেষ। এটাই ছিল ব্যাপার। যদি তুমি এটা পারো 15 বোধ হয়, হ্যাঁ 15 যদি পারো 15 একটু ট্রিক করে দিছে, সেটা একটু চেষ্টা করে দেখতে পারো 15 বুঝছো। ম্যাথে ট্রিক থাকবেই, তুমি ট্রিক দেখে ভোট পেয়ে গেলে হবে না। বিশেষ করে বিন্যাস সমাবেশের ক্ষেত্রে আমি দেখি যেটা যে তোমরা স্টুডেন্টগুলো ভরকে যাও কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা এখন যেটা কোশ্চেন সলভ করাবো এটা হচ্ছে আমার দেখা এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর মধ্যে একটা, এবং আমার বেশ পছন্দের একটা কোশ্চেন হচ্ছে এটা, সেটা হলো 16B কোশ্চেনটা একটু পড়ে ফেলো। এই পাশে কেন যাচ্ছি, আচ্ছা এখন দেখো এখানে একটা কথা, ব্যাপারটা হচ্ছে যে অনেক বড় ক্লাস করতে গিয়ে আমি যখন সামনাসামনি ক্লাস করাই তখন যেটা লক্ষ্য করি কিছু কিছু স্টুডেন্ট প্রথম 40 মিনিট 50 মিনিট 1 ঘন্টা অনেক মনোযোগী থাকে, তারপরে যখন ক্লাস আরও লেন্দি হয় তখন তাদের মনোযোগ চলে যায়। তো এই কাজ যদি তোমার ক্ষেত্রেও হয়ে থাকে, ভিডিও পজ করে অন্য কাজ করতে পারো, তারপরে অ্যাট লাস্ট যখন তোমার মনে হবে যে না এখন আমি অতটা বিরক্তি নাই, আমার এখন বিরক্তি কেটে গেছে, তখন এসে দেখলা, এরকম করতে পারো বুঝছো। একটানা পড়াশোনা অনেকের ক্ষেত্রে হয় না। গেল। আচ্ছা এবার আস্তে আস্তে আমরা কি সলভ করবো, 16B কোশ্চেনটা পড়ে ফেলতে বলছি। তাহলে দেখো এই কোশ্চেনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টারের মধ্যে, এবং অনেক ক্রিয়েটিভ একটা কোশ্চেন, তোমরা সলভ করার সময় দেখবা খুব চমৎকারভাবে সলভ করা যায়। তাহলে দেখো বলছে যে প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে। আচ্ছা এই জিনিসটা বুঝতে সমস্যা করিও না, মানে হচ্ছে যে প্রত্যেকটা অঙ্ককে ইউজ করতে হবে, একবারে বেশি তুমি ইউজ করতে হবে না। কিরকম, মনে করো তোমার 1 2 3 আছে, তো তার মানে এদেরকে যদি তুমি সংখ্যা তৈরি করো তাহলে 2 3 করছো হবে না, প্রত্যেকটা অঙ্ককে ইউজ করতে হবে, তার মানে 1কেও ইউজ করতে হবে, সবগুলোকে ইউজ করতে হবে। আর রিপিট করা যাবে না, 2 2 1 বলা যাবে না, রিপিট করা যাবে না, সেই জিনিসটাই বলছে। তাহলে বলছে প্রত্যেকটা অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে, একবার করে ইউজ করতে হবে, আর প্রত্যেকটাকে ইউজ করতে হবে, এই কথাটাই বলছে। এইখানে পেঁচানোর মতো কিছু নেই, এখানে আসলে পেঁচায় না, তোমাদের এই জিনিসটা বুঝতেও ভুল হয়, এই জন্য এটা উদাহরণ দিয়ে বললাম। গেল। বলছে প্রত্যেকটা অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবার করে ব্যবহার করে 5 6 7 8 0 অঙ্কগুলো দ্বারা 5 অঙ্ক বিশিষ্ট আর 4 দ্বারা বিভাজ্য কতগুলা সংখ্যা গঠন করা যাবে। কি দিছে, 5 6 7 8 0। আচ্ছা লিখে ফেলি আমরা, 5 6 7 0। তাহলে দেখো এইখানে একটা বেসিক আছে ভালো রকম, বলছে যে এই অঙ্কগুলো দ্বারা গঠিত 5টা অঙ্ক আছে, এই 5টা অঙ্ক দিয়ে 5 অঙ্কের সংখ্যা গঠন করতে হবে। সেই ক্ষেত্রে কি করতে হবে, 5 অঙ্কের সংখ্যা গঠন করার পরে সেটা কি দ্বারা বিভাজ্য হতে হবে, 4 দ্বারা বিভাজ্য হতে হবে। আচ্ছা প্রথম কথা, প্রথম যে রিয়ালাইজেশন আমাদের, 5 অঙ্কের যদি সংখ্যা হইতে হয় তাহলে প্রথম অঙ্কটা কি 0 হওয়া যাবে, দেখো তো এই 0 সামনে আনা যাবে, 0 সামনে আনলে কি হচ্ছে, মনে করো 0 আনলাম, 0 5 6 7 8, এটা 5 অঙ্কের সংখ্যা হইল না, তার মানে হচ্ছে মানে একেবারে কমন রিয়ালাইজেশন যেটা, সেটা হচ্ছে 0কে সামনে রাখা যাবে না, অন্য কিছুকে, যে কোনো অন্য কিছুকে সামনে রাখতে হবে। গেল। এরপরে দেখো কি বলছে, 0কে সামনে আনা যাবে না, এটা গেল। এরপরে বলছে 4 দ্বারা বিভাজ্য, এইখানেই সবচেয়ে বড় ঝামেলাটা, যে ভাই এটা আমি কি করব না করব। আচ্ছা এখন দেখো ছোটবেলা থেকে আমরা পড়ে আসতেছি যে বিভাজ্য হওয়ার শর্ত কি কি, তো সেই জিনিসটা একটু মনে করাই দিই। দুনিয়ার যে কোনো সংখ্যা 1 দ্বারা বিভাজ্য, অর্থাৎ সব সংখ্যাই 1-এর হচ্ছে তোমার গুণিতক। এবার 2 দ্বারা বিভাজ্য কারা, জোড় সংখ্যাগুলো, যাদের পেছনে বা যাদের সর্বশেষ অঙ্কটা কি হয় 0 2 4 6 8 হয়, তারা কি হয় জোড় সংখ্যা হয়, জোড় সংখ্যাগুলো অলওয়েজ 2 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি, 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে অঙ্কটা মানে সংখ্যাটার প্রত্যেকটা অঙ্ক যোগ করে যে যোগফলটা আসবে সেটা 3 দ্বারা বিভাজ্য হতে হবে। কিরকম, মনে করো 729, আর একটা সংখ্যা নেই 1 5 6 3, আচ্ছা 2 5 নেই, মনে করো এই দুইটা সংখ্যা আমরা দেখে কিভাবে বলবো এটা 3 দ্বারা বিভাজ্য কিনা, সেই ওইটা কি 3টা অঙ্ক যোগ করতে হবে, যোগফলটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা বিভাজ্য, আর যদি যোগফলটা 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। তাহলে দেখি আমরা 9 2 11 সাথে 18, 18 18 3 দ্বারা বিভাজ্য, 3 6 18, তার মানে এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। গেল। এবার দেখো এইটা
ছয় তিনে নয়, নয় পাঁচে 14, 14 দিয়ে 16, 16 তিন দ্বারা বিভাজ্য না, 15 তিন দ্বারা বিভাজ্য, 16 তিন দ্বারা বিভাজ্য না। তার মানে এইটাও তিন দ্বারা বিভাজ্য না। এই যোগফলটা যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে এও হবে, যোগফলটা যদি না হয় এও হবে না। জাস্ট এটাই, বুঝছো? তাহলে আমরা কি কি আলোচনা করলাম? এক দ্বারা বিভাজ্য দুনিয়ার সব সংখ্যা। দুই দ্বারা বিভাজ্য কারা হয়? দুই দ্বারা বিভাজ্য শর্ত কি? সব জোড় সংখ্যা। তিন দ্বারা বিভাজ্য শর্ত কি? অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হতে হবে। এটাও ছিল একেবারে প্রাইমারি স্টেজে, কিন্তু এই জিনিসগুলো ছিল আমাদের। তারপরে দেখো, পাঁচ দ্বারা বিভাজ্য শর্তও আমরা জানি, সেটা কি? লাস্টে 5 না হয় 0 থাকতে হয়। কিন্তু চার দ্বারা বিভাজ্য শর্ত কি? এইটা কি তোমরা জানো? আমি লক্ষ্য করছি অনেকেই জানে না। যদি জেনে থাকো তাহলে তো খুবই ভালো। চার দ্বারা বিভাজ্য শর্তটা আমরা দেখো, চার দ্বারা বিভাজ্য শর্তটা আসলে আমাদের কাজে লাগে। কোথায় কাজে লাগে জানো? লিপ ইয়ার হিসাব করার ক্ষেত্রে। আমরা যখন লিপ ইয়ার হিসাব করা শিখি, ক্লাস 5-এর আমাদের সিলেবাসে ওই জিনিসটা ছিল। যখন এই লিপ ইয়ার হিসাব করা শিখি তখন একটু হালকা ক্লু ছিল যে চার দ্বারা বিভাজ্য শর্ত কি। তো যাই হোক, আমরা যদি ভুলে যাই তাহলে আমরা এখন রিকল করব, আর যদি মনে থাকে তাহলে আলহামদুলিল্লাহ। ব্যাপারটা হচ্ছে, যে কোনো সংখ্যা চার দ্বারা বিভাজ্য শর্ত হচ্ছে লাস্টের দুইটা অঙ্ক দ্বারা গঠিত জিনিসটা কি হতে হবে? চার দ্বারা বিভাজ্য হতে হবে। কিরকম? উদাহরণ দিই। মনে করো 7068। আরেকটা সংখ্যা লিখি 1 5 2 3 4 5 7 কিংবা 4 5 8। তাহলে দেখো, ব্যাপারটা হচ্ছে এই দুইটা সংখ্যা আমরা দেখে কিভাবে বলবো চার দ্বারা বিভাজ্য কিনা। সেই ওয়েটা হচ্ছে, এই লাস্টের যে দুইটা অঙ্ক, এককের ঘরে আর দশকের ঘরে অঙ্ক দুইটা মিলে গঠিত যে সংখ্যা, গঠিত সংখ্যাটা কি? 68। এইটা যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে এও চার দ্বারা বিভাজ্য। এইটা যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য। আশা করি বুঝছো। তাহলে এখন দেখি, 68 চার দ্বারা বিভাজ্য। 4 হ্যাঁ 4 17 68 হয়, 4 15 60, 4 17 68 হচ্ছে। 68 যেহেতু চার দ্বারা বিভাজ্য, সেহেতু এই জিনিসটা কি হচ্ছে, এই এই পুরো সংখ্যাটাও তাহলে কি হবে? চার দ্বারা বিভাজ্য হবে। আবার এর সবশেষে কি আছে? 58 আছে। 58 যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে এই পুরো সংখ্যাটাই চার দ্বারা বিভাজ্য হবে। কিন্তু 58 কি চার দ্বারা বিভাজ্য হয়? হয় না। 56 হয়, 60 হয়, 58 হয় না। তার মানে এই সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য না। এ চার দ্বারা বিভাজ্য, এ চার দ্বারা বিভাজ্য না। এগুলো বুঝাচ্ছি কেন দরকার আছে, বুঝছো? অনেকে এই জিনিসটা বেসিক বুঝে না, তখন মনে করে যে এই চ্যাপ্টার আমার দ্বারা হবে না, বিন্যাস সমাবেশ থেকে কোশ্চিন আসলে আমি অ্যান্সার করবো না। কিন্তু জিনিসগুলো খুবই সুন্দর যদি তুমি বুঝতে পারো, ধাপে ধাপে আগাতে পারো। দেখো, তাহলে আমরা কি শিখলাম? এক দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত, দুই দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত, তিন দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত, এগুলো যা শিখায় রাখলাম যাতে করে এইগুলো পরবর্তীতে অন্তত ঝামেলা না হয়। চার দ্বারা বিভাজ্য হওয়ার শর্ততে আসাই ছিল আমার মূল উদ্দেশ্য। জিনিসটা সাজানো থাকলো। তাহলে দেখো, চার দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত আমরা কি পাইলাম? লাস্টের দুইটা যে অঙ্ক, মানে লাস্টের দুইটা যে অঙ্ক দ্বারা গঠিত যে সংখ্যাটা, সেটা কি হতে হবে? চার দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে এইবার বলো, এইখান থেকে এই অঙ্কগুলো নিয়ে এটা মিশাই দিই আমরা। সব আলোচনা তো শেষ, আমাদের বেসিকগুলো বোঝা শেষ, এবার আমরা অ্যাপ্লিকেশনে যাব। তাহলে কি দাঁড়াইলো? যে আমরা শিখলাম যে এই চার দ্বারা বিভাজ্য শর্ত, সংখ্যাটা লাস্টের দুইটা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটা কি হতে হবে? চার দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে দেখো, ব্যাপারটা হচ্ছে যে তার মানে এইখান থেকে এই পাঁচটা অঙ্ক ইউজ করে আমরা যে সংখ্যাগুলো বিল্ড আপ করবো বা বানাবো, সেইগুলার লাস্টের দুই অঙ্ক দ্বারা কি হতে হবে? লাস্টের দুই অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য হইতে হবে। আবার বলি, এই পাঁচটা অঙ্ক দ্বারা যেগুলা সংখ্যা আমরা গঠন করব, তাদের লাস্টের দুটো অঙ্ক কি হতে হবে? চার দ্বারা বিভাজ্য হইতে হবে। এটাই হচ্ছে শর্ত। তাহলে দেখো তো, এইখান থেকে কতগুলো আমরা দুই অঙ্কের সংখ্যা গঠন করতে পারি। যেগুলা চার দ্বারা বিভাজ্য হবে সেগুলা ওই সংখ্যাটা লাস্টে বসাবো। আবারও বলি টেকনিকগুলো বারবার বলতেছি তোমাদের বোঝার জন্য, সময় লাগুক তাও যাতে বুঝো। ব্যাপারটা হচ্ছে, আমাদের কি করতে হবে? লাস্টের দুটো অঙ্ক চার দ্বারা বিভাজ্য করতে হবে। তাহলে এখন আমরা কি করব? এখান থেকে যতগুলা দুই অঙ্কের সংখ্যা গঠন করা যায়, যতগুলা, সবগুলা তৈরি করব। তৈরি করার পরে দেখব কোনগুলা কি হচ্ছে চার দ্বারা বিভাজ্য হচ্ছে। যেগুলো হবে সেগুলাকে ওই সংখ্যার পিছনে বসাই দিব। যেরকম আমরা করছিলাম, এই যেমন ধরো মনে করো 268 লিখলাম, এখান থেকে 68 পাইছি, 68টা এখানে বিল্ড আপ করে এখানে বসাই দিছি। এরকম করব। আমরা তো সংখ্যাটা জানি না, এখানে 2 বসবে না কত বসবে জানি না, জাস্ট লাস্টের দুইটা জিনিসগুলা আমরা বিল্ড আপ করে বসাবো। দেখো, অ্যাপ্লাই করলেই হবে। তাহলে এখন দেখো, এখান থেকে কি কি দুই অঙ্কের সংখ্যা গঠন করা যায় দেখো তো। আমি একেবারে সবগুলাই লিখতেছি, একদম সবগুলাই। 05 06 07 08 56
57 58 50 60 65 67 68 70 75 76 78 ভুল আসার কথা, ভুল হওয়ার কথা না এখন পর্যন্ত, তাও দেখিও যদি ভুল হয় কারেক্ট করে দিও। 86 আর 87 87, যাই হোক। আচ্ছা এটা কত লিখছিলাম, আচ্ছা বুঝার কথা। তাহলে দেখো এখানে আমরা কি করছি, 0 দিয়ে কতগুলো হয় করে ফেলছি, এক লাইনে লিখে ফেলছি। 5 দিয়ে কতগুলো হয় লিখে ফেলছি। 6 দিয়ে কতগুলো হয় লিখে ফেলছি। 7 দিয়ে কতগুলো হয় লিখছি। আর 8 দিয়ে কতগুলো হয় লিখছি। আশা করি ভুল হয়নি, তাও সমস্যা নেই, ভুল হলে আমরা চেক করে নেব। তাহলে দেখো এখন এখান থেকে আমরা চেক করব কোনগুলো 4 দ্বারা বিভাজ্য হয়। দেখো 5 না, 6 না, 7 না, 8 4 দ্বারা বিভাজ্য গেল। 56 4 দ্বারা বিভাজ্য, 57 না, 58 না, 50 না, 52 হয়। তারপরে দেখো 60 4 দ্বারা বিভাজ্য, 65 না, বেজোড় সংখ্যা হলে তো কোনো চান্সই নেই, 67 না, 68। তারপরে দেখো 70 না, 75 না, 76, 78ও না। তারপরে আবার দেখো 80, 85 না, 86ও না, 87ও না। আশা করি বুঝছো। তাহলে গেল ব্যাপারটা হচ্ছে আমার 4 দ্বারা জিনিসগুলো কি, 4 দ্বারা বিভাজ্য জিনিসগুলো কি কি সেটা আমরা ফাইন্ড আউট করে ফেললাম। কি কি, 08, 56, 60, 68, 76 আর 80। আশা করি ভুল হয়নি। তাহলে এখন কি করতে হবে, এই যে জিনিসগুলা, এই জিনিসগুলোকে আমরা এখানে আলাদা করে রেখে ফেলি। 08, 56, 60, 68, 80 আর কি কি আছে, 08, 56, 60, 68, 76, এই তো। তাহলে দেখো এই এই যে 1 2 3 4 5 6, এই 6টা জিনিস কি থাকতে হবে, ওই সংখ্যাগুলোর শেষে থাকতে হবে। শেষে থাকলে কি হবে, পুরো 4 দ্বারা বিভাজ্য হবে। এই জন্যই এত কষ্ট করে আমরা ফাইন্ড আউট করলাম। বইয়ে ডাইরেক্ট এভাবে দেওয়া আছে, বইয়ে জাস্ট ডাইরেক্ট এই 5টা না 6টা সংখ্যা দেওয়া আছে। আমি তোমাদের ভেঙে ভেঙে যতগুলো সংখ্যা গঠন করা যায় সবগুলো গঠন করে দেখাইলাম কোনগুলো 4 দ্বারা বিভাজ্য হচ্ছে না হচ্ছে। জাস্ট তোমাদের বোঝানোর জন্য ভেঙে ভেঙে কাজগুলো করতেছি অনেক সময় নিয়ে। আচ্ছা তাহলে এখন দেখো এইগুলো আমার কি থাকবে, এবার আমাদের কাজে চলে যাব। এইগুলো আমার কি থাকবে, লাস্টে থাকবে। তাহলে কিরকম হবে কাজটা, 5 অঙ্কের সংখ্যা, তাই তো, 5 অঙ্কের সংখ্যা, হ্যাঁ 1 2 3 4 5 লাস্টে থাকবে। 08 থাকবে, তারপরে 56 থাকবে, তারপরে 60 থাকবে, তারপরে 68 থাকবে, 76 থাকবে, 80 থাকবে, 6টা। ঠিক আছে। তাহলে এই ছিল ব্যাপার, আমার এগুলা লাস্টে থাকবে। এখন আমরা সংখ্যাগুলা গঠন করব। তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে এইখানে 08 বসে গেছে, এরা স্টিল, এরা ফিক্সড। এরা যদি ফিক্সড হয়ে যায় তাহলে ওদেরকে নিয়ে আমার কাজ আলাদা নাই। এখন বাকি কাজ আমাদের কি নিয়ে, 1 2 3, এই 3টা ঘর নিয়ে, এই 3টা ঘর নিয়ে আমার কাজ। তাহলে দেখো 0 আর 8 চলে গেছে, এই 08 চলে গেছে। আমার কাছে অপশন কয়টা, 1 2 3টা, 3টা অপশন 3টা জায়গায় কিভাবে বসানো যায়, 3p3 অথবা 3 ফ্যাক্টোরিয়াল, যেটাই করো তুমি। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল, 3p3 মানে 3 ফ্যাক্টোরিয়াল। এখন তারপরে আসবে এই কেসটা, এই কেসটা একটু বুঝতে হবে। এই কেসটা জানলে বাকি অনেক কেস পাওয়া যাবে, এগুলো দেখতেছি। দেখো বুঝছো তো, এটা এই কেস বুঝছি আমরা। এই কেসে কি করছি, 08 তো, 08 এ 0 চলে আসছে। এখানে যখন 0 চলে আসে সুবিধা, এটা সাজানো সোজা। আচ্ছা আজানটা একটু শেষ হোক, আমি তারপরে পড়াচ্ছি। আচ্ছা তাহলে দেখো আমরা যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতেছিলাম সেগুলো কি ছিল, যে আমরা বলতেছিলাম এই এখানে 08 যদি বসাই, 08 বসালে এই দুজন চলে যাচ্ছে, 5 6 7 থাকতেছে আমার সামনেগুলো অপশন, 3টা ঘর 3টা অপশন, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল গেল। আসলে এখানে একটা লক্ষণীয় ব্যাপার আছে, তোমরা লক্ষ্য করছো কিনা জানি না, সেটা হচ্ছে এইখানে যখন 0 থাকে না তখন সুবিধা হয়, তখন আসলে এই 0 কে নিয়ে সামনে ডিল করতে হয় না, ঝামেলা নাই। পরের গুলাতে ডিল করতে হবে, একটু ঝামেলা হবে, খুব সামান্য। তাহলে দেখো ঝামেলাও ঠিক না, টেকনিক আর কি। তাহলে দেখ এখানে আছে 56, এই 56 চলে গেল, একে বাদ দিলাম। তাহলে আমার অপশন কি কি এখন হাতে, 7 8 আর 0। তার মানে এই 3টা ঘরের জন্য আমার অপশন হচ্ছে 7 8 আর 0। কিন্তু খেয়াল করো তো, প্রথমেই একটা কথা বলছিলাম, 5 অঙ্কের সংখ্যা যদি হইতে হয় সামনে কি 0 বসা যাবে, সামনে 0 বসা যাবে না। তাহলে সামনে যদি এই ঘরটাতে 0 বসা না যায়, এই ঘরটাতে কি কি বসা যাবে বা কি কি অপশন আছে আমার, 7 অপশন আর 8 অপশন। তাহলে 2টা অপশন, তাহলে কি বসাবো, 2 গেল। এখন তুমি এই যে 3টা ঘরের একটাতে বসাইছো, বাকি থাকলো কয়টা ঘর, 2টা ঘর।
এইখান থেকে একটা জিনিস বসাইছো, বাকি থাকলো কয়টা জিনিস? দুইটা জিনিস। তাহলে দুইটা ঘরে দুইটা জিনিস কতভাবে বসানো যায়? কমন সেন্স, সিম্পল লজিক, 2 ফ্যাক্টোরিয়াল, শেষ। তাহলে এইটার ওয়ে কত হবে? 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। বলা যায় ম্যাথটাই শেষ। দেখো এই স্টেপটা লক্ষ্য করো, যদি কেউ না বুঝে থাকো। ব্যাপারটা আমরা বলছি যে প্রথমেই বলে রাখছিলাম 5 অঙ্কের সংখ্যা হতে হলে সামনে 0 বসানো যাবে না। 0 যদি না বসানো যায়, হয় 7 বসাইতে হবে, না হয় 8 বসাইতে হবে। অপশন কয়টা? দুইটা, বসাই দিলাম। এখন এইখানকার কাজ তো শেষ, তাহলে এই জায়গায় বসাই ফেলছি। জায়গায় আর বাকি থাকলো কয়টা? দুইটা, দুইটা জায়গা বাকি থাকলো। এখন এখান থেকে মনে করো 7 বসাইছি, তাহলে কি থাকলো? 0 আর 8, তাহলে কি 2 ফ্যাক্টোরিয়াল। আর যদি তুমি 8 বসাও তাহলে থাকবে কি? 7 আর 0, 2 ফ্যাক্টোরিয়াল। যেটাই বসাও, একটা জিনিস বসাইছো আর দুইটা জায়গা ফাঁকা আছে, দুইটা জিনিসও ফাঁকা আছে, তাহলে কত? 2p2 বা 2 ফ্যাক্টোরিয়াল, সিম্পল। তাহলে গেল তোমার এই কেসে কত? 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। আশা করি বুঝছো, খুব জটিল কিছু না। তাহলে এখন দেখো, এই যে 0 8 এর কেস যদি 3 ফ্যাক্টোরিয়াল হয়, আর 5 6 এর কেস যদি 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল হয়, তাহলে বাকি সবগুলোই আমরা পারবো। কিভাবে? দেখো, এই 60 কেসটা এইটার অনুরূপ না, এই প্রথম কেসটার অনুরূপ। কেন? লক্ষ্য করো, 60 কেসটাতে এই যে 6 আর 0, এই 6 আর 0 বাদ, 0 যখনই বাদ পড়তেছে, জিনিস থাকতেছে 3টা, ইচ্ছা মতো বসানো যাবে। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে 60 কেসে হবে 3 ফ্যাক্টোরিয়াল। 68, এখানে 0 নাই, তাহলে কোনটা হবে? এই 56 এর মতো হবে, 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। 76 এ 0 আছে? নাই, তাহলে এটার কেসে কি হবে? 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এটার মতো, এই 56 এর মতো। আর 80 এর কেসে 0 আছে, এই যে 0, তাহলে এইগুলোর মতো হবে, 08 এর মতো হবে, 60 এর মতো হবে, কত হবে? 3 ফ্যাক্টোরিয়াল, সিম্পল। দেখো লাস্ট স্টেপটা যেটা করলাম সেটা হচ্ছে, এখানে 0 থাকলে আসতেছে 3 ফ্যাক্টোরিয়াল, 0 না থাকলে 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এগুলো আলাদা করে আবার হিসাব করা দরকার আছে? একই হিসাব। তাহলে এখান থেকে দেখেই বসানো যাচ্ছে, 60 এর ক্ষেত্রে এটা হবে, এটার ক্ষেত্রে এটা, সিম্পল। 0 থাকলে 3 ফ্যাক্টোরিয়াল, 0 না থাকলে 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এইটাই। তো দেখো, এই ছিল পুরো কোশ্চেনটার সমাধান। এটা আমার কাছে মনে হয় যে অনেক বেশি ক্রিয়েটিভ, মানে অনেক বেশি ক্রিয়েটিভ বলতে স্টুডেন্টরা বলে, আমার কাছে তো বেশ ভালোই লাগে এই ধরনের কোশ্চেন। তো দেখো এই কোশ্চেনটাতে আমাদের কি চাইছিল, আমি একেবারে সলভ করা শেষ। এবার এই সবগুলো যদি যোগ করো তাহলে তুমি উত্তর পেয়ে যাবে, 30 হওয়ার কথা উত্তর। তাহলে দেখো এই যে ব্যাপারটা, এইখানে যত কিছু আমরা করলাম পুরোটা ফ্ল্যাশব্যাক দিব এখন। এই জিনিসটা খেয়াল করি, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট এবং আমার বেশ পছন্দের একটা ম্যাথ। তাহলে এখানে বলছিল 0 5 6 7 8, এই যে 5টা অঙ্ক দিছে, 5টা অঙ্ক দেওয়ার পর তোমাকে বলছে এই 5টা অঙ্ক মানে ইউজ করে তুমি 5 অঙ্কের সংখ্যা গঠন করো। এখন 5 অঙ্কের সংখ্যা গঠন করতে গিয়ে তুমি প্রথম রিয়েলাইজেশন পাইছো কি? প্রথম রিয়েলাইজেশন ছিল প্রথমে 0 বসানো যাবে না, তাহলে 5 অঙ্কের সংখ্যাই হবে না, গেল। এটা প্রথম রিয়েলাইজেশন তোমার গেল। তারপরে তুমি দেখলা যে কি বলছে, 4 দ্বারা বিভাজ্য হওয়ার কথা বলছে। তাহলে তখন তুমি কি করলা? 4 দ্বারা বিভাজ্য হওয়ার যে শর্ত, সেখানে গেলা। সেখানে গিয়ে তুমি কি দেখলা? 4 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে লাস্টের দুইটা যে অঙ্ক আছে সেটা দ্বারা গঠিত সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হইতে হবে। উদাহরণ সহ দেখাইছিলাম। তখন তুমি কি করছো? ওদেরকে নিয়ে এদেরকে নিয়ে যতগুলো 2 অঙ্কের জিনিস গঠন করা যায় সব গঠন করছো। আমি গঠন করে দেখাইছিলাম। গঠন করার পর চেক করছো কোনগুলা 4 দ্বারা বিভাজ্য হয়। তখন পেয়ে গেছো তুমি এই যে এই কয়েকটা 6টা পাইছো, এই 6টা জিনিস পাইছো যারা 4 দ্বারা বিভাজ্য হয়। তখন তুমি জানলা এগুলা শেষে থাকলে কি হবে? সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে, এই জন্য এগুলা শেষে বসায় দিলাম। শেষে বসায় দেওয়ার পরে কাজ অনেকটা শেষ। আমরা এখন কি করছি? জাস্ট পারমুটেশনের নিয়মে জাস্ট পারমুটেশনটা করছি। যখন 0 থাকতেছে তখন আসলে এখানে যখন 0 থাকে সামনে 0 নিয়ে কোনো ঝামেলা নেই, সিম্পল 3 ফ্যাক্টোরিয়াল। আর এখানে যখন 0 না থাকে সামনে 0 নিয়ে একটু ঝামেলা করতে হয়, 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল আসে। তারপরে এইগুলা যেহেতু এই দুইটা কেস যদি আমরা জানি, বাকি নিচে সবগুলা কেস অনুরূপ সেম। 0 থাকলে এরকম, 0 না থাকলে এরকম, সিম্পল। তখন আমরা সবগুলা কেস এভাবে বসাই দিছি। বসায় দেওয়ার পরে সবগুলো ওয়ে, কতগুলো মানে টেকনিক আছে সবগুলো পেয়ে গেলাম। কত উপায় করা যায় সব উপায়গুলো পেয়ে গেলাম। এখন এই সবগুলো উপায় যদি আমরা যোগ করি তাহলেই ম্যাথটা সলভ। তো এই ছিল ব্যাপার। তো প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত আলোচনা, মানে ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত যে আলোচনাগুলো করলাম, এবার পুরোটা সাম আপ করবো। তো আমার ইচ্ছা ছিল যে আরো 2-1টা কোশ্চেন দেখানোর, আমি দেখাও রাখছি। বিশেষ করে খুব চমৎকার একটা কোশ্চেন দেখাতে যাচ্ছিলাম, কিন্তু অলরেডি দেখলাম যে সময় 1.5 ঘন্টা পার হয়ে গেছে। সো আর হয়তো বা টানাটা আমার ঠিক হবে না। তাইলে এখন দেখো, এখন পুরো ক্লাসটা আমরা সাম আপ করি। অলরেডি আমরা অনেক কিছু শেখার চেষ্টা করছি এবং আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করছি যে সবগুলা জিনিস যত টপিক আসছে সবগুলো এক্সাম্পল দিয়ে হোক, ভেঙে হোক, একটা কথা 1000 বার বলে হোক, অসংখ্যবার বলেও চেষ্টা করছি জিনিসগুলা সলভ করা। তাহলে দেখো
প্রথমে আমরা শুরু করছিলাম কোথা থেকে? শুরু করছিলাম উদাহরণ 3 থেকে। উদাহরণ 3 থেকে শুরু করার পর যদি তোমরা খাতায় নিজেরা কেউ নোট করো কিংবা নিজেরা কেউ লেখো, তাহলে এখন দেখতে পারো, তোমরা নিজেরা খাতা উল্টায় চেক করতে পারো, আমি কথাগুলো বলতেছি তোমরা মিলাবা জাস্ট। উদাহরণ 3 থেকে শুরু করছিলাম। উদাহরণ 3 এর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার ছিল GHI, তিনটাই ইম্পর্টেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের কাছে লাগছিল জিটা, ওখানে একটা সুন্দর টেকনিক ছিল। তো জিতে আমরা ক্লিয়ার করছি যে ক্রম যদি চেঞ্জ না হয়, ক্রম না চেঞ্জটা জিনিসটা কি, ক্রম পরিবর্তন না করা জিনিসটা কি, সেটা শিখছি। তারপর সেটা টেকনিকটা কি, অর্থাৎ সবগুলোকে কেন সেম ধরে নিতে হয় সেটা এক্সপ্লেন করছি। তারপরে সবগুলোকে সেম ধরে আমরা কাজটা করছি, গেল। তারপরে আইএ কি ছিল? আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করা ছিল। জিনিসগুলো দেখো, সবসময় আমি বলি তুমি যতই বই পড়ো, তুমি যদি না গুছায় নিতে পারো, নিজের মাথায় জিনিসগুলো যদি গুছায় না নিতে পারো, যে এই অধ্যায়ের এইটা ব্যাপার এরকম, গুছায় পড়াশোনার মতো গুরুত্বই নেই আলাদা। গুছায় পড়াশোনা করো, পড়াশোনা বেশি করতেই হবে না, তোমার জিনিসগুলো যদি গুছানো থাকে আর ক্লিয়ার থাকে, এই দুটো জিনিস থাকলে এনাফ। তাহলে দেখো, এই জন্য যে সাম আপ করতেছি, আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করা বলতে কি বোঝায়, এই জিনিসটা আমরা শিখছি। ওই যে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের ফ্যান দিয়ে উদাহরণ দিয়েছিলাম, যে এরা দুজন ফ্যান জায়গা পরিবর্তন করতে পারবে কিনা, ভক্তগুলো খেলা দেখতে আসছে তখন, এরকম। আচ্ছা, ওই উদাহরণ দিয়ে আমরা বুঝাইছি যে আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করা জিনিসটা কি। সেটা শেখার পরে আমরা গেছি যে আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করলে টেকনিকটা কি হবে, নিজেদের মধ্যে সেজে যাবে। তারপরে 8 এর এতে আসছি। 8 এর এতে এসে আমরা কি শিখছি? পুনর্বিন্যাস বলতে কি বোঝায়, কেন -1 করতে হয়, সেই জিনিসটা ABC এর উদাহরণ দিয়ে দেখাইছিলাম। 8 এর বি ছিল তোমাদের বাসার কাজ, এটা GHI এর অনুরূপ। 8 এর এ থেকে একটা ক্লু, পুনর্বিন্যাসের ক্লুটা নিতে হয়, গেল। তারপরে আসছি আমরা 10 এর এতে। 10 এর এতে এসে আমরা শিখছি যে জিনিসগুলো আমরা কঠিন ভাবি, যে জিনিসগুলো প্রশ্নে আসলে খুব কঠিন মনে হয়, বুঝতে পারি না যে কোথা থেকে শুরু করবো। আমাকে অনেকে এরকম বলছে যে ভাই বিন্যাস সমাবেশে আমি কোথা থেকে শুরু করবো বুঝতে পারি না, জিনিসগুলো স্টেপ বাই স্টেপ কেন হলো কি হলো এক্সপ্লেন করছি। 10 এর বি আর সি ছিল তোমাদের বাসার কাজ, বিটা আমি নিজেই করে দিছি, কারণ বিতে একটা ছোট্ট ব্যাপার ছিল, সেই ব্যাপারটা করছি। তারপরে বিতে শিখছি আমরা ওই যে 3টা জায়গা, 4টা জিনিস থেকে 3টা জায়গা, 4p3 × 3 ফ্যাক্টোরিয়াল, জাস্ট স্টেপ বাই স্টেপ করছি, গেল। এই জিনিসটা করার পর 10 এর সি তোমাদের বাসার কাজ ছিল। তারপরে আমরা কিসে গেছি? 12 এতে। 12 এর কোশ্চেনটা অনেক সোজা। সেকেন্ডের কোশ্চেনটা, সেকেন্ড শব্দটা থেকে একটা স্বরবর্ণ, 2টা ব্যঞ্জন মনে হতে হবে, সেই জিনিসটা এক্সপ্লেন করছি, মাঝখানে বসাইলে কি করতে হয়। তারপরে 12D করছি আমরা। 12D তে কি ছিল? ইকুয়েশন শব্দটার এন যদি না থাকে আর কিউ যদি থাকে, এন না থাকলে কেন তাকে বাদ দিলাম, কিউ থাকলে কি করলাম, সেই জিনিসগুলো। তারপরে আসলো কি? তারপরে আসছে 14 এ। 14 এতে বিভিন্ন মতামত ছিল, সেই জিনিসগুলোকে আমরা, সেই মতামতগুলো কত ধরনের হইতে পারে সেটা গ্যাদার করছি। ওই যে পতাকার অঙ্কটা, পতাকার অঙ্কর ক্ষেত্রে, তো পতাকার অঙ্কটার ক্ষেত্রে 4টা পতাকা নিয়ে কতভাবে সাজানো যায়, সাজানোর টেকনিকটা পর্যন্ত আমি বলছি, যে এইভাবে সাজানো যাতে মানে কোনো পয়েন্ট যাতে ভুল না আসে, গেল। তারপরে আসছি আমরা কিসে? 15 এতে। 15 এ হচ্ছে সবচেয়ে বেশি আসা কোশ্চেনগুলোর মাঝে একটা, খুবই কমন কোশ্চেন, খুবই, এবং এটা টেকনিক জানলে করে ফেলা যায়। তাও আমি চেষ্টা করছি জিনিসটা কেন হলো এটা এক্সপ্লেইন করার, কেন গেটিসগুলো বড় দেয়া থাকে, বড় জিনিসটা আশেপাশে জায়গা নির্ণয় করতে হয়, সেই জায়গাগুলোতে যাদেরকে আলাদা রাখতে হবে তাদেরকে বসাইতে হয়, তারপরে যাদেরকে আমরা গেটিস রাখছি ওদের নিজেদেরকে সাজাতে হয়। ওটার উত্তর ছিল 15p10 × 14 ফ্যাক্টোরিয়াল, গেল। এরপরে আসছি আমরা 16 এর বিতে, যেটা এইটা, এই চ্যাপ্টারে বলা যায় সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথের মধ্যে এইটা একটা, যে সেটা হচ্ছে কি বলছিল, 05678 এগুলোর মধ্যে থেকে, অঙ্কগুলো থেকে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বানাইতে হবে, আর সেটা কি হতে হবে? 4 দ্বারা বিভাজ্য হতে হবে, 4 দ্বারা বিভাজ্য হতে হবে। আরো দেখো, এখন আরো অনেক কিছু ছিল স্পেশাল বলার মতো, কিরকম 17 এ আমি দেখা রাখছি, 18 এ দেখা রাখছি, তারপরে এই পাশে 12 সি দেখা, বেশ কয়েকটা জিনিস দেখা রাখছি তোমাদেরকে বোঝানোর জন্য। কিন্তু যেটা হলো যে আমি একটু এক্সপ্লেন করার জন্য আমি চাচ্ছিলাম যে এক্সপ্লেনই করতে আর কি, কারণ যাতে করে জিনিসগুলো অল্প পড়ি কিংবা অল্প বুঝি, তাও যাতে একেবারে ক্লিয়ার থাকে জিনিসগুলো, সেই জন্য এই চেষ্টাটা করা। তো সমস্যা নেই, ওই জিনিসগুলো যেগুলো বাদ রাখছি অবশ্যই সেগুলোও করাই দিব। বিন্যাসের অন্য ক্লাস, যেটা কোর্সের অন্তর্গত, কোর্সটা নিলে তুমি যেটা পাবা, কোর্স নিলে তখন তো ওই ক্লাসটার মাঝে সবগুলো জিনিস আমরা আরও বাকি সুন্দর সুন্দর যে জিনিসগুলো আছে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। আজকের ক্লাসটা আর দীর্ঘায়িত না করি। এখন লাস্ট থেকে তোমাদের যে কথা, সেটা হচ্ছে যে ক্লাস আমি সর্বোচ্চ নেওয়ার চেষ্টা করছি, যা জানি সবগুলো ভেঙে ভেঙে বলার চেষ্টা করছি। যদি তুমি তাও কোনো জিনিস না বুঝে থাকো, সমস্যা নেই, তুমি কি করবা, জিনিসটা আগে বইয়ে কি বলা আছে প্রশ্নটা ভালোভাবে পড়বা। তোমাদের সমস্যা হলো প্রশ্নটা তোমরা ঠিকঠাক পড়ো না, এইটা প্রশ্ন না ঠিক পড়লে তুমি অ্যান্সারে ক্লু কই থেকে পাবা? প্রশ্ন দেওয়া আছে স্বরবর্ণ, তুমি ব্যঞ্জনবর্ণ সাজাইছো, হবে? কেমনে হবে? তো ব্যাপারটা আছে, প্রথম টাস্ক হলো কোশ্চেনটা বোঝা, কোশ্চেনে কি চ্যালেঞ্জ আছে সেটা বোঝা।
তাহলে আগে কোশ্চেনটা বুঝবা, কোশ্চেনটা পড়বা, কোশ্চেনে কী বলতে চাইছে সেটা বোঝার চেষ্টা করবা, তারপর আমার ভিডিওর যে পয়েন্টটা তুমি বুঝো না সেটা তুমি বারবার 2-1বার দেখবা, ইনশাল্লাহ বুঝে যাওয়ার কথা আমি যতদূর মনে করি। তো ক্লাস কেমন লাগলো জানাও কমেন্ট করে, আর যেই কাজগুলো দিছি সেগুলো পারলা কিনা সেটাও জানাতে পারো, কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, লাস্ট বাট নট দ্য লিস্ট কথাটা হচ্ছে যে এই কোর্স তুমি নাও না নাও কোনো সমস্যা নেই, আমি সবসময় চাই তোমাদের শেখাইতে, বুঝছো? তুমি কোর্স করবা না, তুমি যদি মাথা ঠিক করেও রাখো যে কোর্স করবো না ভাইয়া, কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নাই ভাইয়া, তাও তুমি আসো দেখো, আমি জিনিসগুলো চাই তোমাদের শিখাইতে, বুঝছো? জাস্ট আমার উদ্দেশ্য তোমাদের শেখানো, তোমরা কোর্স করবা না করবা টোটালি আপ টু ইউ, কোনো ব্যাপার না, বুঝছো? আমাকে একজন মেসেজ দিছে ভাইয়া আমার একটু সমস্যা যাচ্ছে, আমি কোর্সটা করতে পারবো না, আমি বলছি কোনো সমস্যা নেই ভাইয়া, তুমি কোর্স করিও না, কিন্তু তুমি যে ডেমোগুলো দিচ্ছি সেখানে যেহেতু সবগুলা মানে সবাই দেখতে পাচ্ছে, এরপরে জিনিসগুলো তো সবাই দেখতে পাবে না, তুমি সেগুলো অন্তত দেখ। অ্যাট লাস্ট আমার উদ্দেশ্য এটাই, তোমাদেরকে শেখানো, বুঝছো? এখন তুমি কই থেকে আসতেছো কিংবা কোন কলেজে পড়ো, কোথায় কি করো না করো, কোর্স করবা কিনা, এটা আমার দেখার কোনো ব্যাপার না, তোমরা শিখতে পারলে সেটা আমার ভালো লাগা আর কি। তো এই ছিল ব্যাপার। আর হ্যাঁ, কোর্স যদি করো না করো যেটাই করো তুমি, কোর্স যদি বিশেষ করে যারা করবা সবগুলো জিনিস জেনে করবা, যে কোর্সটাতে হবে কি, কেন হবে, কখন হবে, কি হবে, সবগুলো কোশ্চেন সলভ করে দেওয়া হবে কিনা, পরে ঝামেলা রাখিও না প্লিজ, রিকোয়েস্ট করতেছি। গত ভিডিওতে 15 থেকে 18 মিনিট এইটার পিছনে ব্যয় করছি, আজকের ভিডিওতেও প্রথম দিকে বলছি, এখনো বলতেছি, দয়া করে যাতে কোর্সের পরবর্তীতে কোর্স চালু হয়ে যাবে তারপরে ঝামেলা করবে, এটা অনুরোধ থাকবে আমার তোমাদের প্রতি। তোমাদের সাথে আমি কোনো ধরনের ঝামেলাও রাখতে চাই না, আর বিশেষ করে আমার ঝামেলা তো হবেই না, কারণ আমার তো দায়িত্ব শুধু ক্লাস নেওয়া, তো ঝামেলা হওয়ার চান্স নেই। তবুও আমি চাই না যে কেউ এখানে অসন্তুষ্ট হোক কিংবা থাক, তো সেই জন্য এই জিনিসগুলো বারবার বলা, যে যা তোমার জানার, যা বোঝার, যা জিনিসগুলো করা, ইনকোয়ারি করা, সব তোমরা পেজে মেসেজ দিয়ে, পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে, সেখানে মেসেজ দিয়ে সব ক্লিয়ার করে নাও, আর সেটা 2 তারিখের আগেই ক্লিয়ার করে নাও, তারপরে তো হয়তো বা এই ডেমো ভিডিওগুলো থাকবে না, তো চটপট দেখে ফেলো। আশা করি আমি কিছু হলেও তোমাদের শেখাতে পারছি, সেটা আশা রাখি আমি একজন ক্লাস টেকার হিসেবে। সো সবাই ভালো থাকো, ধন্যবাদ, আজকের ক্লাসটা এখানে শেষ করলাম।